Yes, we are That live. is right. We are live on Facebook. Corner taken quickly আপনার পছন্দের ফুটবল পডকাস্ট এর অবশ্যই কত নাম্বার এপিসোড আমরা এপিসোডের আসলে নাম্বার ধরে রেখে দেই আসলে মানে we have been doing this show for 1.5 year now and with all the grace of Almighty and of course আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার কারণেই কিন্তু we are moving forward. অ্যান্ড মুভিং ফরওয়ার্ড বলতে বলতে আমাদের সামনে দুইটা মেজর টুর্নামেন্ট চলে আসে। সেই মেজর টুর্নামেন্টগুলোর অনেকগুলো স্পেশাল এপিসোড আমরা করি। আজকে সেই দুটো মেজর টুর্নামেন্টের একদম স্পেশাল এপিসোডগুলোর দি লাস্ট এপিসোড ইজ গোয়িং টু বি অন এয়ারিং রাইট নাও এন্ড দিস এপিসোড ইজ অলসো ভেরি ভেরি স্পেশাল। গতকালকের এপিসোডটাও কিন্তু অনেক 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 ভালো ছিল। আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের যে একটা রাইভালরি সেটা নিয়ে একটা শো করেছি। রিপ্রেজেন্টেটিভস ওয়ার দেয়ার অ্যান্ড অফকোর্স huge congratulations to Argentina and especially Lionel Messi. The missing puzzle is finally there for him. And কোপা আমেরিকার পরে এবারে কিন্তু আমাদের আসলে ইউরো 2020 এর যে ফাইনাল সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশনে আজকে চলে এসেছি এবং আজকে খুবই খুবই স্পেশাল একটি এপিসোড বিকজ আমাদের খুবই পছন্দের গেস্টরা কিন্তু আজকে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন অলরেডি। অবশ্যই ইটালি টিম সাপোর্ট করছেন দুজন, তারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন এবং দুজন অবশ্যই ইংল্যান্ড টিমকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে সাপোর্টার তারা রিপ্রেজেন্ট করবেন। এবং আমি যদি একটু মানে ইন্ট্রোডাকশনের আগে, ইন্ট্রোডাকশন তো অবশ্যই আদিত ভাই করেই ফেলবে, কিন্তু একটু ছোট করেই যদি আমি একটু নামগুলো বলে ফেলি আমাদের সাথে যারা জয়েন করে আছেন আমাদের আজকে স্পেশাল গেস্টরা। অবশ্যই আমাদের সবার প্রিয় কেনান ভাইয়া, কেনান সায়েদ ইব্রাহিম ভাইয়া, হি ইজ উইথ আস টুনাইট এবং তিনি হচ্ছেন ফাউন্ডার জেনারেল সেক্রেটারি অফ ম্যান সিটি সাপোর্টার্স ক্লাব বাংলাদেশ অ্যান্ড অলসো ইজ এ হিউজ হিউজ ইংল্যান্ড ফুটবল টিম সাপোর্টার। এবং আমাদের সাথে আরো জয়েন করে ফেলেছেন ইয়াসির আরাফাত ভাইয়া, ডাই হার্ড সাপোর্টার অফ ইটালি ন্যাশনাল ফুটবল টিম এবং তিনি কিন্তু অনেক অনেক তার এক্সপিরিয়েন্স উইথ সাপোর্টিং দিস টিম ফ্রম আ লং টাইম সবকিছুই কিন্তু আজকে শেয়ার করে ফেলবেন। এবং অবশ্যই আমাদের সাথে কিন্তু জয়েন করে আছেন সুলতান মোহাম্মদ শাকিল ভাইয়া। হি ইজ অলসো আ ভেরি ভেরি হিউজ সাপোর্টার অফ ইটালিয়ান ন্যাশনাল ফুটবল টিম। এছাড়াও আমাদের সাথে কিন্তু আহনাফ আরিক একটু আগেও ছিল, এখন আমরা হয়তো বা কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য ওকে পাচ্ছি না, বাট ইয়েস ও কিন্তু জয়েন করে ফেলেছে। হি ইজ অলসো আ হিউজ হিউজ ইংল্যান্ড সাপোর্টার অ্যান্ড অলসো দি অ্যাডমিন অফ ইংল্যান্ড ফুটবল ফ্যান্স বাংলাদেশ যে গ্রুপটি রয়েছে। সো অবশ্যই আর কথা ওভাবেও বাড়াবো না, অবশ্যই আজকের যেই মূল যে ডিসকাশন সেখানে কিন্তু আসলে চলে যেতে হবে বিকজ ইংল্যান্ড আর ইন আ ফার্স্ট মেজর টুর্নামেন্ট ফাইনাল এ তারা রয়েছে সিন্স 1966। ইট হ্যাজ বিন আ লং টাইম অ্যান্ড দে উইল ফেস ইটালি, যারা হচ্ছে 33 গেমের যে একটা স্ট্রিক সেই স্ট্রিকের মধ্যে দিয়ে যাচ্ছে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি গুড চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ ইংল্যান্ড ফুটবল টিম। যদিও দুই টিমই কিন্তু আসলে অনেক অনেক ভালো ফর্মে রয়েছে, আমরা দেখেছি দুই টিমই কিন্তু অনেক ভালো ফুটবল এর প্রদর্শন করেছে এবং আমরা আশা করতে যাচ্ছি যে এই ফাইনালটাও অনেক অনেক অসাধারণ হবে। আপনারা কিন্তু জানেন যে এই ফাইনালটা হচ্ছে ওয়েম্বলিতে অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনে কিন্তু এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যান্ড অফকোর্স আমরা যেটা দেখতে পেয়েছি এই ইউরোতে কিন্তু আসলে অনেক অনেক আনএক্সপেক্টেড হয়তো বা রেজাল্টস আমরা দেখতে পেয়েছি, মানে যেগুলো হয়তো বা অনেকে প্রেডিক্ট করে ফেলেছিল, ইজি প্রেডিকশনস যে দিস থিং ইজ গোয়িং অন অ্যান্ড দিস থিং উইল বি গোয়িং অন। যেমন অনেকেই অনেক প্রেডিকশনে বলে ফেলেছিল যে ইয়া ডেনমার্ক ইজ গোয়িং টু বি এলিমিনেটেড প্রবাবলি ইন দ্য গ্রুপ স্টেজ, বাট দে এন্ডেড আপ in a very very higher stage. So yes, anything can happen. এই ফাইনালেও কিন্তু একদমই কিছু বলা যাচ্ছে না, এনিথিং ক্যান হ্যাপেন। ইংল্যান্ড মাইট ক্লিঞ্চ দেয়ার ফার্স্ট টাইটেল অফ ইউরো অর দিস কুড বি দ্য ইয়ার অফ ইটালি অ্যাজ ওয়েল। সো ইয়েস, আর কথা বাড়াবো না এবং সবাইকে একদম মানে সব কথার শেষ কথা যেটা সেটা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু এই শোটা এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এই শোতে আপনাদের যে কমেন্টস সেগুলো কিন্তু আপনারা লিখতে থাকবেন এবং সেই কমেন্টস থেকে যদি আদিত ভাইয়া মনে করে যে অবশ্যই আপনাদের কমেন্টস গুলো খুবই খুবই ইন্টারেস্টিং, অবশ্যই হি উইল ট্রাই হিজ বেস্ট টু ব্রিং ইউ হিয়ার to present your question among our guests tonight. So yes, আর কথা না বাড়ি আসলে আদিত ভাইয়ের কাছেই চলে যাব
এবং আমি আজকে একদমই থাকতে পারছি না বিকজ আই হ্যাভ আমার একটা একাডেমিক কারণে একটু চলে যেতে হচ্ছে, বাট আই উইল বি অন ব্যাক স্টেজ এন্ড অফ কোর্স আমি এই শোটা উপভোগ করতে যাচ্ছি খুবই খুবই দারুণ ভাবে। সো ইয়েস, ওভার টু ইউ আদিত ভাই, আমার বকবাকা নেই এখানেই শেষ। Can I just ask you, how do you share this on Facebook? I think আদিত ভাইয়া একটা লিংক দিয়ে দিলেই তাহলে কিন্তু পেয়ে যাবেন, বিকজ কর্নার টেকেন কুইকলি একটা আলাদা পেজ রয়েছে কেনন ভাইয়া, এটা হয়তো I got this. It says corner ticket, but how do you share on my own Facebook? How do I do that? Just নিচে গিয়ে মানে ওই যে শেয়ারের যে জায়গাটা, there is a share button, you can see ভাইয়া, there's a share button, you can just No, there isn't. There usually is. It says like or answer. That's what it says. Okay, Kenan bhai, I'll send you a message, right? I'll copy the link and send you a private message. Yeah, just do that. Right. That will be easier. Yeah. Okay. So Denmarkলেও কিন্তু একদমই কিছু বলা যাচ্ছে না, anything can happen. Exactly. So I'll start with Kenan bhai. Kenan bhai, after 55 years, right? Like, maybe you're the last person in Bangladesh who has seen England win something, because 1966, not many people, have seen that, right? I remember it. I was 5 years old. I was in Liverpool at the time. I remember the game. We didn't have colour television in those days. That's how far back we're going. And it was played, and we had a street party. I remember that. We had actually a whole neighborhood street party. So the memories as a child was definitely there. But since then, it's like Manchester City. I didn't see anything. We didn't win anything for 52 odd years. And then suddenly it's all success. So I'm hoping the same here. I did, obviously, Yeah, so, it's going to be surreal. Yeah, so it's like, today we saw the Queen came out, right? She wrote a message to Gareth Southgate, and she was the person who presented the trophy back in 1966. So, like, remarkable coincidence. She's still alive, right? And it's playing on. I mean, it's been played like in Wembley, and then it's like, how do you feel like after 55 years? Like, is it surreal? It is a bit surreal, yeah, because I can parallel it to saying, because I'm a Manchester City fan, we didn't win anything for almost 50 years then. So it's something that's, it does feel surreal, because I've not seen England win anything for over, obviously, 55 years. And it's a national occasion. Obviously, as you know, back in England, the whole media and this whole thing about it's coming home, which is getting such much publicity and all that, is something that we're all singing and everything. Because what we feel that football, England is the home of football. Although we haven't won anything for so many years, I think we are the home of football. Our Premiership is the best in the world. Our leagues are the best of the world. So many young Bangladeshis support Chelsea, City, United, Arsenal, Liverpool, whichever teams. But I really think it's home. Yes, so basically it's something that, it will feel surreal. It's something that's not usual norm that we have. Exactly. আমি একটু ইয়াসির ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছি। ইয়াসির ভাই, ইউ আর এ বিগ ইটালি ফ্যান, আপনি ইটালিতে বড় হয়েছেন, ওটা আপনার লাইক আপনি ইটালি ন্যাশনাল একজন। সো আমি জানতে চাচ্ছি যে ইটালি ওয়ার্ল্ড কাপ মিস করলো, রাইট? সাডেনলি এরকম একটা রানে গেল, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই ইটালির লাইক পরিবর্তনটা কিভাবে আসলো? লাইক হাউ ডু ইউ থিঙ্ক চেঞ্জ দিস ইটালি টিম লাইক the last couple of years? শেয়ার অপশন আসছে, আমি জানতো শেয়ার অপশন একটা একো হইতেছে কারো যেটা বলতেছে আপনার যে প্রশ্ন ছিল যে কিভাবে এত বিগ চেঞ্জ আসলো এত শর্ট টাইমে, বিকজ উই আর টকিং অ্যাবাউট 2018, জাস্ট 3 years ago, যে 3 বছর আগে একটা দেশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে ফেল করলো। দ্যাট নেশন আফটার 3 years is going to play Euro final, which is unbelievable, really unbelievable.
এই চেঞ্জের মূল কি পয়েন্ট কি ছিল আমি বলবো মানে অল ক্রেডিটস গো টু অনলি ওয়ান পারসন এবং সেই পার্সনের নাম হচ্ছে রবার্তো মানচিনি। Kenan will know very well because he's ex-coach of Manchester City. মানচিনি ইতালিয়ান ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব পাওয়ার পরে ফার্স্ট যেটা করছে সেটা হচ্ছে যে মানচিনি বুঝতে পারছে যে আসলে ইতালির মূল সমস্যাটা কোথায় ছিল। ইতালির মূল সমস্যাটা ছিল যে আমরা 2018 পর্যন্ত স্টিল ওই সময় পর্যন্ত অনেক বেশি ট্র্যাডিশনাল ফুটবল খেলার চেষ্টা করতাম। আপনারা জানেন যে ইতালিয়ান ফুটবল অলওয়েজ মানে ডিফেন্সিভ ট্র্যাডিশনের জন্য অনেক ফেমাস। ডিফেন্সিভ সব থেকে নাম করা ফরমেশন কাতেনাচ্চো। এই কাতেনাচ্চো একটা ইটালিয়ান ওয়ার্ড, ইটালিয়ানদের খেলার স্টাইল থেকে এই শব্দটা আসছে। তো আমরা আমাদের ফুটবল কিন্তু লাস্ট 10 বছরে অনেক মডার্ন হয়েছে, বিশেষ করে পেপ গার্দিওলার আমল থেকে শুরু করে তারপরে ক্লপ, এরকম কয়েকটা ট্যাকটিক্যাল অনেক ইনোভেশন হয়েছে লাস্ট 10 ইয়ার্সে। কিন্তু ইতালি এই ইনোভেশন গুলোকে অ্যাকসেপ্ট করে নাই। তারা এই ইনোভেশন গুলোকে অ্যাকসেপ্ট না করে তারা তাদের যে পুরনো আমলের যেই ফুটবলটা আপনার 20 বছর আগে বা 30 বছর আগে হয়তো বা মানে ভ্যালিড ছিল, ওই ধরনের ফুটবলটা ধরেছিল এবং এটা ছিল একটা অনেক বড় একটা ভুল। তো মানচিনি আসার পর যেটা ফার্স্ট যেটা করছে সেটা হচ্ছে সে খেলার দিকে নজর দিছে। পুরো মানে যেই দেশে একটা দেশের ডিফেন্সিভ ফিলোসফি যেটা কিন্তু মোর দ্যান 100 ইয়ার্স যেইভাবে একটা দেশ খেলে আসছে, যেই দেশের খেলোয়াড়দের মেন্টালিটি বা যে দেশের প্রেস মিডিয়া মানুষের সবার মেন্টালিটি হচ্ছে ওইভাবে ফিক্সড করা। ইতালিতে একটা প্রবাদ আছে যে লা পার্তিতা পেরফেক্তা ফিনিশে 0-0, মানে পৃথিবীর সব থেকে সুন্দর ম্যাচ, সব থেকে পারফেক্ট ম্যাচের রেজাল্ট হচ্ছে 0-0। মানে এটা হচ্ছে ইতালিয়ান মানে এরকম যে এটা হচ্ছে এক্স্যাক্টলি যে গোল খাওয়া যাবে না। তো সেই ট্র্যাডিশন থেকে বের হয়ে রবার্তো মানচিনি আজকে যেই ইটালিয়ান ফুটবলকে যেভাবে মডার্ন করছে, এটা রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সে ইটালিয়ান যে ট্র্যাডিশন ছিল সেই ট্র্যাডিশনকে সে বাদ দিয়ে সে ইটালিয়ান ফুটবলে বর্তমান মডার্ন ফুটবলে জি আমি একটু ইন্টারাপ্ট করি। এটা কি তার মানচিনি যেহেতু ম্যান সিটিতে সে কোচিং করেছে, এটা তার ইংলিশ প্রিমিয়ার লিগের তার এক্সপেরিয়েন্সটাকে সে কাইন্ড অফ ইটালিয়ান ফুটবলে এনেছে, আপনার কি মনে হয় কিনা? অ্যাবসলিউটলি, কারণ মানচিনি ম্যানচেস্টার সিটিতে ছিল, তারপরে গালাতাসারাইতে ছিল, মানে ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট কিন্তু সে পাইছে, যেটা আমাদের আগে মানচিনি আসলে আগে যে কোচ ছিল ভেন্তুরা, সেটা ছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সব থেকে বাজে ডিসিশন। তাই ওইরকম একটা কোচকে ইতালিয়ান জাতীয় দলের মতো এত বড় একটা দলে দায়িত্ব দেওয়া, বিকজ ভেন্তুরা তার ক্যারিয়ারে আজীবন সে কোচিং করছে হয় সেরিয়া বি মানে সেকেন্ড ডিভিশনে, অথবা সেরিয়াতে এমন টিম সে কোচিং করছে যেই টিমগুলো সবসময় রেলেগেশন জোনে ব্যাটেল করতো, মানে রেলেগেশন থেকে সে বাঁচাইতো এরকম। সে কিন্তু কোনো টপ ক্লাস কোচ ছিল না। ইতালিয়ান ন্যাশনাল টিমের মতো একটা হাই প্রোফাইলের দেশের কোচ এরকম একটা কোচ হইতে পারে না। তো মানচিনি আসার পরে প্রথম যেটা করছে যে খেলার দিকে গুরুত্ব দিছে, ইটালিয়ান ফুটবলকে মডার্ন একটা অ্যাসপেক্ট দিছে। ইটালিয়ান ফুটবলের খেলা আপনি দেখেন, ইটালিয়ান জাতীয় দল লাস্ট এই ইউরো, আপনারা হয়তো বা ইউরোর খেলাগুলো দেখছেন, বাট আমরা যারা ফ্যান্স আছি আমরা তো গত 3 বছর যাবত ইতালির খেলা দেখতেছি। মানচিনি আসার পরে ইতালি যেই ওয়েতে খেলতেছে, এইটা আমি তো 94-এ ওয়ার্ল্ড কাপ ফার্স্ট দেখছিলাম ইতালির। ওই সময় যদি অনেক ছোট ছিলাম, ওরকম তেমন কিছু মনে নাই, বাট মোটামুটি রেগুলার খেলা দেখি 97 থেকে আজ পর্যন্ত ইতালিকে কখনোই এইভাবে খেলতে দেখি না যেরকম মানচিনির আন্ডারে খেলতেছে। এক্স্যাক্টলি। আমরা আপনার কাছে আবার আসবো, আমি একটু আহনাফের কাছে আসতে যাচ্ছি। আহনাফ, আমাদের বাংলাদেশে ডিউ টু সাম রিজন সবাই আসলে ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করে, ইটালি জার্মানি স্পেন এদেরকেও অনেকেই করে, ফ্রান্স, বাট ইংল্যান্ডে কিন্তু আসলে ইয়াং জেনারেশনের মধ্যে খুব একটা ক্রেজ দেখা যায় না। তো আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে হাউ ইউ লাইক, তুমি কিভাবে ইংল্যান্ডকে সাপোর্ট করা শুরু করলা? এন্ড লাইক আমার মনে হয় যে লাইক বাংলাদেশে 2 ধরনের ফ্যান আছে। একটা হলো যারা মানে আমি বলবো যে ইউরোপিয়ান ফুটবল দেখে, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে, লা লিগা দেখে, তারপরেও দেখা গেল যে ইংল্যান্ডকে ন্যাশনাল টিমকে সাপোর্ট করে না। সো তুমি কিভাবে এত ইয়াং বয়সে ইংল্যান্ডকে সাপোর্ট করা শুরু করলা? থ্যাঙ্কস ভাইয়া। আসলে ফার্স্টে যে কথাটা বলতে চাই, আমি 2010 সাল থেকে আমার ভাইয়ার অনুপ্রেরণার কারণে আমি ইংল্যান্ড সাপোর্ট করি। আমার ভাই একজন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান ছিল, তার থেকে মনে করেন বেসিক্যালি খেলাগুলো দেখা। তো আস্তে আস্তে পারিবারিক কারণে, আম্মুর কারণে ফার্স্টে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু 2014 সালের পর থেকে আর আর্জেন্টিনা সাপোর্ট করা হয় নাই।
ইংলিশ প্রিমিয়ার লিগের কারণে ডাইহার্ড ইংলিশ ফ্যান পরিণত হয়েছি। বেসিক্যালি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ এখন যারা আমাদের মতো রাইজ আপ যে ইয়াং জেনারেশন গুলো আছে তারা অলওয়েজলি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ গুলোর প্রতি বেশি অ্যাট্রাক্টিভ, যারা ফুটবল খেলাটা বুঝে, ডেডিকেটেড ফুটবল ফ্যানও একটা। দেখেন আপনার সারা বিশ্বের জুড়ে 10টা ক্লাব যদি আমরা বিবেচনা করি তাহলে 6টা ক্লাব কিন্তু ইংল্যান্ডেরই, যেমন আপনার ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটেনহাম, তারপর আর্সেনাল, লেস্টার সিটি। সো দেখা যাচ্ছে দিন দিন ইপিএল এর যে ফ্যান বেজ এগুলা ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে। তাছাড়া আপনি যদি একটা জিনিস খেয়াল করেন 2016 সাল থেকে ইংল্যান্ড একটা কাজ শুরু করছে, বিশ্বের যে ওয়ার্ল্ড ক্লাস যে কোচ গুলো আছে ওয়ার্ল্ডের, পেপ গার্দিওলা, তারপর হচ্ছে ক্লব, তারা ইংল্যান্ডে এই ধরনের ক্লাব গুলা নিয়ে আসছে। এই যে এত বড় এত ফিলোসফি ইপিএল এ যে নিয়ে আসা, এর কারণে আমাদের মতো রাইজ আপ ফ্যান মানে রাইজ আপ ইয়াং ছেলেপেলেরা ইংল্যান্ডের প্রতি আস্তে আস্তে আকর্ষণ দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। আমি একটু সুলতান মাহমুদ শাকিল ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছি। এই বছর তো ইতালির খেলা দেখছেন বা ইউরোতে দেখছেন বা তার আগে দেখেছেন, সো এখন পর্যন্ত কি ইতালি কি বেস্ট টিম কিনা আপনার দেখা, মানে আপনি ফ্যান হিসাবে বলছেন, আপনি ইংল্যান্ড টিমটাকে কিভাবে দেখছেন ইতালির প্রতিপক্ষ হিসাবে ফাইনালে? অ্যাকচুয়ালি কাগজে কলমে খেলোয়াড়দের পার্সোনাল পারফরমেন্স অনুযায়ী এখন ইংল্যান্ড এগিয়ে আছে, বাট অ্যাজ এ ইতালিয়ান ফ্যান আমরা অবশ্যই চাবো যে ইনশাল্লাহ আমরা জিতবো। কিছু জিনিস আছে আমি কয়েকটা টপিক তুলতে চাই। তার মধ্যে ফার্স্ট যে পয়েন্ট হলো ইতালির যে ফিনিশিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যার কাছে দায়িত্ব থাকে চিরু মোবাইল, সে হয়তো বা ওই ধরনের ফর্মে নাই বা যে ধরনের আমরা এক্সপেক্ট করি আপ টু দা মার্কে নাই। আর এরিয়াল ক্ষেত্রে যে স্ট্রেংথ আছে ইংল্যান্ড ফুটবল টিমের ডিফেন্ডারদের, সেক্ষেত্রে চিরু ইমোবাইলের মধ্যে একজন দরকার যে সে ওদেরকে বিট করতে পারে। হয়তো বা কোচ অন্য ধরনের স্ট্রাইকারদের ট্রাই করতে পারে, বাট চিরু মোবাইলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, বিকজ হেরি কেন স্টার্টিং অত বেশি ভালো ছিল না, কিন্তু লাস্ট 2টা ম্যাচে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খুব ভালো খেলছে। আর আমার সবচেয়ে যে জিনিসটা মনে হয় ইতালির প্লাস পয়েন্ট হচ্ছে মিডফিল্ডে অন্য দিক দিয়ে সমান সমান বা ইংল্যান্ড এগিয়ে থাকতে পারে, কিন্তু মিডফিল্ডে ইতালি ইংল্যান্ড থেকে বেটার আছে, কারণ ইংল্যান্ডের 2টা হোল্ডিং মিডফিল্ডার খেলাইতেছে, আর একজন মেসন মাউন্ট ও জাস্ট স্ট্রাইকারদের সাথে লিঙ্ক আপ করে খেলে। সেই ক্ষেত্রে তাকে ব্লক করার জন্য অলরেডি জর্জিনো আছে। আর ওদের সবচেয়ে প্লাস পয়েন্ট যে 2টা সেন্টার মিডফিল্ডার আছে বেরাটি অ্যান্ড বারেলা, এই দুজন যদি ভালোভাবে নিজেদের মধ্যে অপারেট করতে পারে তো মনে হয় যে আমরা বেটার কিছু এক্সপেক্ট করতে পারি। Right. ঠিক আছে সুলতান ভাই, আমি আসবো আপনার কাছে। কেন ভাই, I want to bring you here, right? There are new articles in the Times and all, and they're claiming, that Gareth Southgate is going to play 3 at the back, right? So like somebody did share the expected lineup here, so I want to bring it here. The League 11 for England is Pickford, Walker, Stones, Mings, Trippier, Rice, Phillips, Shaw, Mount, Sterling, and Kane. That's basically like 7-8 defenders. Like you have 3 at the top, and rest of all of them are defensive players. Yeah. So why so defensive? Like to be honest, when he announced the team against Germany, I think all of us were really shocked at that time. We said, "What is he doing? Is he crazy? Playing all these defensive players." But you got to remember, Germany were a good team. Okay, we've never beaten the Germans, as you know. They're very difficult. Italy are even better. Italy, to me, are the best team in the tournament. They proved it. Okay, and obviously England has been the second best team. That's why we're in the final. Okay, of the Euros. So it is a very defensive. I'm just looking at this, and wow, that is very, very. He's got Mings in there. He's brought Mings back, who had a great game in the first game. Obviously, to counteract the tactical new start Italy will have. Remember, as far as I can remember, back into the 1970 World Cup, and especially the 1982 World Cup, and obviously younger members will always look at Italy was so brilliant at that time. Okay, we had Paolo Rossi, they had Roberto Bettega, they had the wonderful players. Okay, but now they've really. Roberto Mancini has taken over, and I'm so happy to see him as being such a successful. You mentioned as well
the qualification for the World Cup, and what a disaster that was. To bring the country, the team, from that level right up to here is amazing. So my only, I'm not gonna have the same reaction as I did before the Germany match, in the sense that I was really, you know what? I think he knows what he's doing. I mean, you're saying that England is the underdog tonight? You know what? Yes, I really do. I think we're at home. We're at Wembley. That's our advantage. We're at Wembley, but I can see the Italians, the way they're going to be set out. They're going to frustrate England as well. We've always known the Italians to be, defensive-minded. They're brilliant defenders all throughout the generations they've had. But they've got an attacking threat as well. So, Stones and Walker and the defenders. And that's why I think the leaked one is most probably right. This usually is the team. So Mings and Trippier, wow, together is going to be there. Then you got Rice and Philip. Kenan bhai, it's like this is the biggest calls Gareth Southgate has ever made, right? Because if this team, if they are beaten handsomely, people will talk about it. That why you change tactics, right? So I think. But Adit, if you have a look at it, but we still talk about Bobby Moore, Bobby Charlton, Jeff Hurst. We still talk about them. We don't talk about anyone else. We just talk about them. But it's such an. I think this because you got to remember, you're saying we've got a very defensive lineup. I totally agree, but we've got the attacking players to come in the second half. Or say it goes into extra time, which I'm predicting. I'm actually predicting it's going to be another long night of going into extra. Then you've got all the. Interesting thing is the league lineup does not contain Harry Maguire. He's not there, right? So I really don't know. We might see I think this is a league lineup, right? There is a chance that they will play 3 at the back, which is confirmed by the times and all, but I don't think they've confirmed the team yet, right? I think still, but we don't know. Maybe we might find Maguire's not there. The only thing I would predict, he might have got injured in the last minute. Maguire's not there. You're right. Exactly. Phil Foden is injured. That's what we heard. Yeah. So whatever. I want to come back to Yasir bhai. Yasir bhai, আপনাকে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হলো ইংল্যান্ড, right? They have a very good bench. তারা দুইটা টিম বানাইতে পারে। So what I'm saying is like এরা যে এরকম ডিফেন্সিভ খেলতেছে is like আপনার কি মনে হচ্ছে যে এই ইংল্যান্ড টিম থেকে কি কোনো ধরনের মানে ইতালি কি দেখে ভয় পাবে কিনা, বা মানে can England win this match? মানে এইরকম একটা স্কোয়াডে এরকম একটা টিম নিয়ে তারা যেহেতু নামাচ্ছে, আপনার কি মনে হয়? why not? আসলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মডার্ন ফুটবলে আপনার ফরমেশন কি দ্যাট ডাজন্ট ম্যাটার, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে হাউ ইউ ডু ইন্টারপ্রেট ইউর রোল। এখানে আপনি দেখতেছেন যে মনে হইতেছে যে সবাই ডিফেন্সিভ প্লেয়ার, বাট ওয়ালকার সে কিন্তু টেকনিক্যালি সে যখন রাইট ব্যাক হিসেবে খেলে সে কিন্তু হিউজ অ্যাটাকিং একটা রাইট ব্যাক। আর 3-ম্যান ফরমেশনে যেটা হইতেছে, 3-ম্যান ফরমেশনে অলওয়েজ যে থার্ড ডিফেন্ডার অলওয়েজ একটা ফুল ব্যাক হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে 3-ম্যান ডিফেন্সিভ লাইনে যাতে করে গেম বিল্ড আপটা ডিফেন্স থেকে শুরু হয়, এই জন্য। কারণ সাধারণত সেন্টার ব্যাক থেকে যারা ফুল ব্যাক থাকে, এই ক্ষেত্রে রাইট ব্যাক ওয়ালকার আছে, তারা টেকনিক্যালি বেটার হয় এবং টেকনিক্যালি সুপিরিয়র কোয়ালিটি থাকে তাদের মধ্যে। তো যার কারণে এখানে ওয়ালকারকে আপনি কনসিডার করতেছেন সেন্টার ব্যাক হিসেবে, বাট এট দ্য সেম টাইম আপনি যদি 3-ম্যান ডিফেন্সিভ যে কোনো ফরমেশনের খেলা দেখেন, থার্ড ম্যান যে থাকে ডিফেন্সিভ লাইনে সে কিন্তু হি ডাজন্ট অনলি প্লে অ্যাজ ডিফেন্ডার, বাট হি প্লে অলসো অ্যাজ অ্যাডিশনাল মিডফিল্ডার। তো ইংল্যান্ড যখন অ্যাটাক করবে তখন কিন্তু আচ্ছা ফরমেশনটা আমাকে যদি আবার একটু নিচে দিতেন আমার জন্য একটু সুবিধা। ভাই এই ব্যাপারে আমি যদি কিছু বলতে চাই, ইংল্যান্ডের ব্যাপারে যদি আমাকে কিছু বলতে দেন। জি শিওর বলো। জি ভাইয়া, আসলে গ্যারেথ সাউথগেট আপনারা সবাই চিনেন, গ্যারেথ সাউথগেট একজন ইংলিশ প্লেয়ার ছিল, সে একজন ডিফেন্ডার ছিল। অ্যাকচুয়ালি তার খেলার মেইন টার্গেটটাই থাকে রেজাল্ট ওরিয়েন্টেড। তো রেজাল্ট ওরিয়েন্টেড খেলার
খেলাটা হয়তো এন্টারটেইনিং অনেকটা হয় না, বা সামটাইমস এটা ডিফেন্সিভ মনে হয় বা বোরিং মনে হয়, এরকম কিছু মনে হয়। কিন্তু দিন শেষে সাউথগেটের মেইন যেটা লক্ষ্য থাকে, আমার গোল 5টা 6টা লাগবে না, আমার গোল একটা গোলই হোক, কিন্তু আমার উইন আসুক। আমাদের আমরা মানে এর আগেও আমাদের যদি আপনি একটু খেয়াল করেন, ইংল্যান্ড টিমে কিন্তু আগে প্রচুর অ্যাটাকিং খেলতো। কারণ আগে আপনার ডেভিড বেকহাম ছিল, স্টিভেন জেরার্ড ছিল, এছাড়া আপনার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ছিল। তো ওরা প্রচুর পরিমাণে অ্যাটাকিং খেলতো। এই আমাদের বর্তমান যে ইউরো 2020 যে আমরা যদি স্কোয়াডটা লক্ষ্য করি, এখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে কিন্তু মানে আপনার কি বলবো এটা মানে অ্যাটাকার্স আছে, আপনি ইচ্ছা করলে অনেক অ্যাটাকার। কিন্তু দেখা যায় যে কি, যে আগে দেখা যেত যে ইংল্যান্ড প্রচুর অ্যাটাকিং খেলতো, কিন্তু দিন শেষে একটা গোল খেয়ে ম্যাচটা হারে যেত। সো যেহেতু সাউথগেট একজন ইংলিশ ফুটবলার, হি নোজ দ্য ডিএনএ অফ ইংলিশ, সো সে চায় যে আমার খেলাটা অনেকটা ডিফেন্সিভই হবে। আমরা যেটাই হোক না কেন, আমার রেজাল্ট ওরিয়েন্টেড খেলতে হবে, যে রেজাল্ট ওরিয়েন্টেড খেলবো আমি, আমার গোল বড় কথা না, সব এত কিছু বড় কথা না, আমার ম্যাচটা উইন করে নিয়ে আসতে হবে। এই জন্যই সে মানে লাইনটা মানে অনেকটা ডিফেন্সিভ করে ফেলে, মানে রেজাল্ট ওরিয়েন্টেড করতে গিয়ে। আর্নাব, আমি তোমার সাথে এগ্রি করছি। অবভিয়াসলি আমরা মানে ইংল্যান্ডের সাপোর্টাররা বা ইংল্যান্ড খেলছে জেতার জন্য, বাট তোমাকে এটাও বুঝতে হবে যে এত পোটেনশিয়াল এই টিমটার। তুমি যদি স্কোয়াড দেখো, ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো স্কোয়াডের মধ্যে একটা ইংল্যান্ডের, যেখানে জ্যাক গ্রিলিশ, মার্কাস রাশফোর্ড, জেডন স্যানচো, ইউ নেম ইট, লাইক সাকা আছে, আরো যে কত প্লেয়ার মানে তারা আসেইনি, বা জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, লাইক ইউ সি যারা আছে, বেন চিলওয়েল চেলসির হয়ে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, সে একটা ম্যাচও খেলে নাই। তুমি রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো প্লেয়াররা আসলে ইনজিউরড, সো ফিল ফোডেন, রাইট? সো এরকম একটা টিম নিয়ে আসলে এটা খেলা অনেকটা ক্রাইমের মতো মনে হয়, বিকজ লাইক মানে আমি বুঝতে পারছি, বাট ইফ গ্যারেথ সাউথগেট ডাজ নট উইন, রাইট, দেন দিস উইল বি এ বিগ কোয়েশ্চেন। এটা কিন্তু মানুষ কোয়েশ্চেন করবে, কারণ তুমি এত ভালো টিম নিয়ে ডিফেন্সিভ কিভাবে তুমি খেলতে পারো? দে আর নট লাইক এই প্লেয়াররা, দে আর লাইক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স, রাইট? তাদের ওভার মানে $1 বিলিয়ন বা পাউন্ডের একটা স্কোয়াড ইংল্যান্ডের, হ্যাঁ। সো সেখানে কোশ্চেনটা আসবে। আর ইংল্যান্ড এখন পর্যন্ত যাদের সাথে জিতেছে, দে আর expected to win. If you think about Germany, right? This Germany team is nowhere near the Germany team of before, right? So Italy has they have beaten Belgium, they have beaten Spain, they have beaten so many good teams, right? So Italy কিন্তু ওইভাবে আমরা যদি দেখি যে they have been the better team, তারা ডিফেন্সিভলি কিন্তু ভালো ছিল, অ্যাটাকিংও ভালো ছিল। ইংল্যান্ড কিন্তু এখন পর্যন্ত মানে ওরকম টেস্ট কিন্তু তারা হয়নি। 6টা ম্যাচ 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচই তারা খেলতেছে নিজের মাঠে, সো দে গট দ্য অ্যাডভান্টেজ। সো এখনো বলা যাচ্ছে না, মানে আই থিঙ্ক দিস মাইট ব্যাকফায়ার, রাইট? বিকজ আই ডোন্ট থিঙ্ক যে মানে কি বলবো, এইভাবে একটা টুর্নামেন্ট এত ইজিলি জেতা যাবে ইতালির মতো এরকম একটা এক্সপিরিয়েন্স টিমের সাথে। আমি একটু আনতে চাচ্ছি আমাদের সুলতান ভাইকে। সুলতান ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা সুলতান ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে ইতালির এই ইউরোতে কে বেস্ট প্লেয়ার মানে আপনার মনে হয়েছে এই মানে পারফরমেন্স ওয়াইজ এই এখন পর্যন্ত, মানে কাকে আপনি আগিয়ে রাখবেন? আমার সবচেয়ে ভালো লাগছে লিওনার্দো স্পাইনাজুলা, যদিও সেই ইনজুরির কারণে ছিটকে পড়ছে, সে বেস্ট পারফর্মার ছিল। তারপর পরবর্তীতে সেকেন্ড ফেজে ফেডরিকো চিসা খুব ভালো খেলছে। আর মূল কথা কি যে টিম স্পিরিট ওদের অনেক ভালো, আর টিম স্পিরিটের কারণে দেখা যায় ইন্ডিভিজুয়াল তেমন ব্রিলিয়ান্স নাই, কিন্তু একটা কালেকটিভ একটা এফোর্ট আছে এবং প্রত্যেক ম্যাচে সেম জিনিসই হচ্ছে। আর দেখা যায় অন্য টিম ফার্স্ট মিনিট থেকে খেলা স্টার্ট করে, আর ইতালি স্টার্ট করে ন্যাশনাল অ্যানথেম থেকে। ওই সময় থেকেই মানে ওদের যে একটা মানে ওরা যেভাবে অ্যানথেমটা এনজয় করে, সারা বিশ্বের আমার মনে হয় না কোনো টিম এভাবে এনজয় করে বা এত বেশি ওদের এত প্যাশনেট কোনো ফ্যান আছে আমার জানার মধ্যে নাই হয়তো। তো ওদের খেলা আগে যেরকম ছিল, আরাফাত অলরেডি বলছে যে আগে যে ট্রেডিশনাল ফুটবল খেলতো ডিফেন্সিভলি, তারপর মানচিনা আসার পরে যে রেভলিউশনারি চেঞ্জ, হয়তো বা প্রথম হয়তো অনেকে যারা স্থানীয় যারা আছে বা লোকাল যে ম্যানেজমেন্ট, তার হয়তো বা তাকে ওইভাবে সাপোর্ট দেয়নি, কিন্তু ডে বাই ডে একটা টিম সে গঠন করছে 3 বছর ধরে। হয়তো বা তারা 2018 সালের বিশ্বকাপ খেলতে পারে নাই, এজন্য তাদের এত লাইমলাইট ছিল না। আর ইংল্যান্ডের প্লেয়াররা অনেক সময় ওভার হাইপড হয়, যেহেতু ইংলিশ মিডিয়া ব্রিটিশ মিডিয়া সবসময় তাদের প্লেয়ারদের অনেক ওভার হাইপ করে, কিন্তু সেই ক্ষেত্রে যে মিডিয়ার যে প্রেশার ইতালিয়ান টিমে খুব কম ছিল। তাদের টিমে কিন্তু অনেক ভালো ফুটবলার আছে যারা ইতালিয়ান লিগ ফলো করে, যে বারেলা, বেরাটি হয়তো বা লিগ ওয়ানে খেলে। বন্য যে প্লেয়ার গুলো আছে ওরা লিগ ওয়ানে মানে প্রুভেন পারফর্মার।
আর এজ এ টিম ভাবে মানে টিম স্পিড যত ভালো, কোনো নির্দিষ্ট একটা প্লেয়ারের উপর তারা ডিপেন্ড করে না। যেমন আমরা ব্রাজিলের খেলা ডিপেন্ড করে নিমার কেন্দ্রিক বা আর্জেন্টিনার মেসি কেন্দ্রিক হয়, কিন্তু ওদের নির্দিষ্ট কোনো প্লেয়ারের উপর থাকে না, ওরা এজ এ টিম ওরা খেলে। Exactly. ঠিক আছে, আমি একটু Kenan bhai, I want to bring you here, right? So after 55 years, right, you are like, this is one of the biggest match England has ever played, right? Like since 1996 or 1966. So Yeah. what I'm saying is, what about this expectation? Everybody's like, in England is expecting this year to be the year, right, when it comes home. So do you think this expectation and the crowd pressure, in the Wembley might be a big issue for England? Like player there, like AJ pressure ta apnar ki mone hocche? What do you think? No, I don't think I think the expectation is skyrocketed, but that's because of the success of the club, obviously, of England. We've done very well. We've kept a clean sheet, apart from that wonder goal by the Danes. They scored a fantastic. That would have beaten any goalkeeper, to be honest. So we've and it's let's go back to this about the defensive lineup. It's success is built from the defense. If you can keep clean sheets, and we've got enough forward players. You just mentioned, Adi, you've rolled it out. You had all these Sancho, Fodens, and Grealish. They're all on the bench. They're playing for the major clubs in England, and also the Champions League final was between two English clubs. It was between Chelsea and Manchester City. Italian clubs, they didn't do that well in the Champions League. Okay, so with all these factors putting into, plus yes, playing at home does help, and the Wembley crowd. If you against Germany and against Denmark, it wasn't full. It wasn't like 100,000 capacity. But I don't think, and a few of my friends went, they said those 60,000 felt like 200,000. So I think that's going to play to our advantage, to be honest. I really do. It really will create a fantastic atmosphere. But if we can nullify the Italians in the first 20 minutes, they'll come in strong. And it's going to be a classic match. I can really see it. But no, to answer your question, I think it's an advantage. I think it's a great advantage for us. And expectation is, it's fever pitch at the moment. It seems so. The Queen and the Prime Minister, everyone seems to be talking about football and this Euro. Yasir bhai, I want to bring you here, right? So Italian team, Spinazzola chilo khub bhalo khelchilo. We know যে তাদের রাইট ব্যাক যে ছিল সেও কিন্তু ইনজিউর্ড কাইন্ড অফ। সো আমি জানতে চাচ্ছি যে এই যে স্পেনেজোলার মিসটা, এটা কতটা ইম্প্যাক্ট করবে আজকে, অ্যান্ড ওভারঅল ইটালিয়ান টিমটা কিরকম হতে পারে, মানে এক্সপেক্টেড 11 কি হতে পারে? আমরা ইংল্যান্ডেরটা কথা বলেছি, আপনি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের আগের যে কনভারসেশনটা ছিল ওইখান থেকে সামান্য একটু টাচ করতেছি। আপনারা ইংল্যান্ডের অনেকগুলো বড় বড় স্টারদের নাম মেনশন করছেন, বাট একটা বিষয় কিন্তু একটু উল্লেখ করা দরকার যে সবগুলো প্লেয়ার কিন্তু সেম পজিশনের খেলোয়াড়। আপনি অ্যাটাকিং যে ট্রিও খেলবে, আপনি বড়জোর 3 জনকে খেলাইতে পারবেন, আপনি তো আর 6 জন অ্যাটাকিং প্লেয়ার নিয়ে খেলা সম্ভব না। এই দিক থেকে আমি ইউরো কাপ শুরু হওয়ার আগে একটা এই ভিডিওগুলো বানাইছিলাম, ইংল্যান্ড নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম সেখানে আমি এই বিষয়টা মেনশন করছিলাম যে ইংল্যান্ড অনেক স্ট্রং একটা টিম ডিফেন্স এবং অ্যাটাকে, বাট টিমটা ব্যালেন্স টিম না, বিকজ তারা ডিফেন্সে শক্তিশালী আর অ্যাটাকে আই থিঙ্ক অ্যাটাকে অথবা এই ইউরো কাপের সব থেকে স্ট্রংগেস্ট টিম, কিন্তু তাদের মিডফিল্ড কিন্তু ওই লেভেলের শক্তিশালী না, এবং মিডফিল্ডের ক্রিয়েটিভিটি বা কোয়ালিটি এটা খুবই পুর। দুইটাই ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একজনে কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডার না। তো ইতালির ক্ষেত্রে আপনি যেটা বলছেন ফরমেশনের কথা, ফার্স্ট অফ অল ইতালি অ্যাজ এক্সপেক্টেড 4-3-3 ফরমেশনে খেলবে, যেই ফরমেশনে হোল টুর্নামেন্ট খেলছে, এবং স্টার্টিং লাইন আপ লাস্ট ম্যাচে যেরকম ছিল একদম সেম ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হওয়ার পসিবিলিটি নাই। লেফট সাইডে অবভিয়াসলি স্পিনাৎজোলাকে আমরা ম্যাসিভলি মিস করব, কারণ একটু আগে সুলতান ভাই যেটা বলছে যে এই টুর্নামেন্টে ইতালিয়ান দলের জন্য বেস্ট দুইটা পারফরমেন্স যদি আমি বলবো একটা হচ্ছে স্পিনাৎজোলা এবং আরেকটা হচ্ছে জর্জিনিও।
এই দুইটা প্লেয়ার এই ইতালিয়ান দলের জন্য ফান্ডামেন্টাল পার্ট ছিল। স্পিনাচোলা থাকতেছে না ইনজুরির কারণে, এটা একটা অনেক বড় একটা মিস, কারণ স্পেনের এগেইনস্ট আমরা দেখছি অলরেডি যে স্পিনাচোলা অন্যান্য ম্যাচে যেইভাবে লেফট সাইড থেকে অ্যাটাক করতো, যেইভাবে ইনসিনিয়ের সঙ্গে পার্টিসিপেট করতো খেলাতে, তো ওই বিষয়টা কিন্তু আমরা এই লাস্ট ম্যাচে দেখি নাই। এবং স্পিনাচোলা না থাকার কারণে ইনসিনিয়ের যে স্বাভাবিক খেলা, সেই খেলাটাও কিন্তু ইতালি খেলতে পারে না। তো এটা একটা পয়েন্ট হবে। আর রাইট ব্যাক যেটা বলছেন যে ফ্লোরেন্সি ফার্স্ট ম্যাচ শুরু করতে পরে ইনজুরির কারণে ডি লরেন্সো কন্টিনিউ করতেছে, আই থিংক এটা একটা আপগ্রেড হয়েছে আমার মতে। ইয়াসির ভাই আমরা কিন্তু স্পেনের সাথে দেখেছি যে বনুচি এন্ড কিয়েলিনি যারা এত এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, তারা কিন্তু কাইন্ড অফ স্ট্রাগলই করছে। আমি যদি বলি যে স্পেন কিন্তু ডমিনেট করেছে অনেক অংশেই, ইতালিও ভালো খেলেছে, বাট দে স্ট্রাগল। সো আপনার কি মনে হয় যে ইংল্যান্ডে কি এরকম কোনো প্লেয়ার আছে যারা এই দুইটা প্লেয়ারকে এবং এই যে লেফট ব্যাক এন্ড রাইট ব্যাকে যে একটু উইকনেস, মানে ফার্স্ট চয়েস না অ্যাটলিস্ট, তাদের এখানে এইটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে? রাহিম স্টার্লিং ভালো ফর্মে আছে, হ্যারি কেইন ইজ এ বেটার ফিনিশার দেন আলভারো মোরাটা। কিন্তু এইখানে ইতালির এই উইকনেসটাকে এক্সপোজ করার চেষ্টা করবে বা এখানে একটা ঝামেলা হইতে পারে? এই ক্ষেত্রে আমি বলবো যে ফরগেট দি ম্যাচ এগেইনস্ট স্পেন। ওইটা ছিল, কারণ স্পেন একটা পার্টিকুলার দেশ। স্পেনের সঙ্গে আপনি যখন খেলবেন, স্প্যানিশ মিডফিল্ডের যে কোয়ালিটি, এটা পৃথিবীর আর সেকেন্ড কোনো দেশ নাই যে ওই কোয়ালিটি ম্যাচ করে। মিডফিল্ডের টেকনিক লেভেলের কথা যদি বলি, স্পেন মাচ সুপিরিয়র কম্পেয়ার টু এনি আদার নেশন অফ দি ওয়ার্ল্ড, নট অনলি ইউরোপ। আর স্পেন, আমাদের বিপক্ষে স্পেন কিন্তু যেহেতু ফলস 9 নিয়ে খেলছে, দানি অলমো ছিল ফলস 9, সেখানে তারা কিন্তু এ কাইন্ড অফ 6 মিডফিল্ডার্স নিয়ে খেলছে। আর ওই লেভেলের টেকনিকের 6টা মিডফিল্ডার যখন খেলে, তো তাদের কাছে আপনি বল নেওয়া কিন্তু অসম্ভব একটা বিষয়। বা ইতালি কিন্তু এটা ঠিক অনেক স্ট্রাগল করছে, বাট স্পেন কিন্তু এট দি এন্ড ক্লিয়ার গোলের চান্স কিন্তু খুব বেশি ক্রিয়েট করে না। স্পেন মিডফিল্ডে ম্যাচ ডোমিনেট করছে, মিডফিল্ডে 71% বল ছিল স্পেনের পায়ে। বাট আপনাকে যদি আমি অ্যাস্ক করি যে কয়টা ক্লিয়ার গোলের চান্স পাইছে, এটা কিন্তু কাপল অফ চান্সের বেশি হবে না। তো এই জন্য আমি, আর আজকের ম্যাচের চিত্রটা টোটালি ডিফারেন্ট হবে, বিকজ ওই ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডারদের কোয়ালিটির কারণে তারা এইভাবে বল পজিশন করছে এবং ডোমিনেট করছে। বাট আজকের ম্যাচে আই থিঙ্ক যেহেতু মিডফিল্ড খেলা হবে মিডফিল্ডে, আর মিডফিল্ডে দুইটা দলের প্লেয়ারদের কোয়ালিটি যদি আমি কম্পেয়ার করি, আই থিঙ্ক একটু আগে বলছিলাম যে অ্যাটাকিং এর ক্ষেত্রে ইংল্যান্ড আমাদের থেকে অনেক সুপিরিয়র, বাট মিডফিল্ডে আমরা ইংল্যান্ড থেকে অনেক অনেক সুপিরিয়র। যদি টেকনিকের কথা বলি, হ্যাঁ ইংল্যান্ড ফিজিক্যালি আমাদের থেকে বেটার টিম, এবং ইংল্যান্ড অথবা চেষ্টা করবে ম্যাচটাকে ফিজিক্যালি নেওয়ার জন্য। বাট যদি টেকনিকের কথা বলি, আমাদের যে ভেররাত্তি এবং জর্জিনিও, দুইটা রেজিস্তা প্লেয়ার আছে। ভেররাত্তি যে শর্ট স্পেসে ড্রিবলিং করতে পারে, একটু সিকিউরিটি ক্রিয়েট করতে পারে, বল ডিস্ট্রিবিউশন করতে পারে। আর জর্জিনিওর বল ডিস্ট্রিবিউশন কোয়ালিটি কেমন, এটা আপনারা যারা প্রিমিয়ার লিগ রেগুলার ফলো করেন আপনারা সবাই জানেন অলরেডি। তো এইরকম দুইটা মিডফিল্ডার কিন্তু আপনার ইংল্যান্ডের নাই। সুতরাং আজকে ম্যাচে যেটা আমি এক্সপেক্ট করতেছি যে বল মোস্ট অফ দি টাইম ইতালির পায়ে থাকবে, ইতালি মিডফিল্ডে বল কন্ট্রোল করবে, ইতালি ম্যাচ এ কাইন্ড অফ ডোমিনেট করবে, ইংল্যান্ড কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রে আমি আমার মতে ইংল্যান্ডের সব থেকে বড় থ্রেট হচ্ছে রাহিম স্টার্লিং। রাহিম স্টার্লিং সুপার একটা ইউরো খেলতেছে। ইউরো শুরু হওয়ার আগে অনেকে কিন্তু স্টার্লিং নিয়ে অনেক সমালোচনা করছে, বাট আমি কিন্তু একদম ডে ওয়ান থেকে বলছি যে স্টার্লিং এই দলের জন্য ফান্ডামেন্টাল একটা পার্ট। আর সাউথগেট তার দলের যে টেকনিক্যাল যে লিডারশিপ, এটা কিন্তু ডে ওয়ান থেকে স্টার্লিং এর কাছে তুলে দিছে। আর আমি মনে করি স্টার্লিং ভার্সেস ডি লরেন্সো ওই সাইডটাতে হচ্ছে মেইন খেলা হবে। আমরা যদি স্টার্লিংকে এবং লুক শ, যেহেতু দুইজনই লেফট সাইড থেকে অ্যাটাক করে, ওই সাইডে আমাদের আবার প্লেয়ার আছে বারেল্লা এবং ডি লরেন্সো, এই দুজন একজন আরেকজনকে হেল্প করবে। তো ওইটা হচ্ছে ম্যাচের কি পয়েন্ট, এবং মানে যেইখানে মূল ব্যাটেলটা হবে। আমরা যদি ইংল্যান্ডের ওই লেফট সাইডটাকে নিউট্রালাইজ করতে পারি, কেইন পর্যন্ত যাতে করে খুব বেশি বল তারা প্রোভাইড করতে না পারে, এই দুইটা বিষয় যদি আমরা কন্ট্রোল করতে পারি, আর ম্যাচ মিডফিল্ডে তো আমরা ডেফিনেটলি কন্ট্রোল করব, সেই ক্ষেত্রে আই থিঙ্ক ইতালি হ্যাজ মানে ভেরি গুড চান্স টু উইন দিস ম্যাচ এই জায়গাতে। থ্যাংক ইউ আসিফ। আমরা একটু কমেন্টস গুলো পড়ে আসি। আমাদের সাথে অনেক দর্শক জয়েন করেছে এবং তারা আমাদের সাথে আসলে সবসময় থাকে এবং তাদের জন্য আমাদের শোটা করা। সো লিওন আমাদের সাথে জয়েন করে চলে গেছে। গ্রেট টু সি এভরিওয়ান রুটিং ফর দ্য থ্রি লায়ন্স, ইটস কামিং হোম। ওকে, দেখা যাক এটা কোথায় যায়, হোম না রোমে। আমরা
দেখবো এটা খুব একটা মজার ট্যাগলাইন আমরা ইউজ করছি, ইটস কামিং হোম অর ইটস গোয়িং লাইক রোম। সো এবার ইউরো কাপের ভেন্যু কিভাবে নির্ধারণ করা হয়েছে এটা অনেকেরই কোশ্চেন। আমি একটু আসতে চাচ্ছি আহনাফের কাছে। আহনাফ, সবাই বলছে যে ইংল্যান্ডে 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচই খেলছে, সো এরকম মানে এটা কি কোনো ধরনের ফিক্স কিনা? এবং আরেকটা কথা সেটা হলো সেমিফাইনালে ডেনমার্কের সাথে যে পেনাল্টিটা ডিসিশনটা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক ব্যান্টার হয়েছে, অনেক কথা বলছে। তো এই বিষয়ে তোমার কিছু বলা আছে কিনা, তুমি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতা। বেসিক্যালি ভাইয়া ইউরো তো মানে আগে আমরা যতটুকু জানতাম ইউরোর একটা ভেন্যু চেঞ্জ করে আপনার পিটার্সবার্গ আর লন্ডনে কনভার্ট করা হয়েছে। যেহেতু ইংল্যান্ডের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই ইংল্যান্ড যেহেতু একটা হোস্ট টিম, তাই সেই হিসাবে ইংল্যান্ড সবগুলা ম্যাচ ওয়েস্টার্ন বেলে মানে ইংল্যান্ডের ন্যাশনাল স্টেডিয়াম যেটা বলে ওয়েম্বলি, এখানেই ফালানো হয়েছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর হোম মানে ছয়টা ম্যাচই কেন মানে হোমে পড়লো, এটার একটা কথা বলি। আমরা কিন্তু ভাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে যদি সেকেন্ড হইতাম তাহলে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু হোমে আর পড়তো না। ইংল্যান্ড ভার্সেস জার্মানির যে খেলাটা হয়েছে এটা কিন্তু আমাদের হোমে পড়ার কারণ হচ্ছে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন, দ্যাটস ওয়াই আমাদের ইংল্যান্ড ভার্সেস জার্মানির হোমটা এটা আমাদের হোমে হয়েছে। যদিও সবাই ধারণা করতেছে যে ইংল্যান্ড একটা মাত্র বিগ ম্যাচ খেলছে, এটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস জার্মানি। আসলে ব্যাপার তাও আবার হোম ম্যাচে, এখানে গ্রুপ ম্যাচের সাথে অনেক কিছু রিলেটেড আছে। আর যেহেতু হোস্ট, হ্যাঁ, বাট হোয়াট অ্যাবাউট দিস, লাইক ওই পেনাল্টি নিয়ে অনেকে অনেক কথা বলছে যে মানে কাইন্ড অফ মানে অনেক কিছু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, মনে হলো সারা বাংলাদেশে সবাই খুব দুঃখিত যে ওই পেনাল্টিটা রাইন স্টার্লিং পেয়েছে। সো তুমি এই বিষয়ে কি বলবো? আসলে ভাইয়া ওটা হচ্ছে টেকনিক্যালি যদি বিবেচনা করেন মানে সিদ্ধান্তটা 50-50 ছিল। রেফারি ইচ্ছা করলে আপনার ডেনমার্কের পক্ষেও যেতে পারতো, আবার ইচ্ছা করলে আপনার ইংল্যান্ডের পক্ষেও যেতে পারতো। মানে লাকিলি আমরা ইংল্যান্ড সাপোর্টার্সরা এই মানে জিনিসটা পেয়ে গেছি। এখন এটা আসলে আমরা কিন্তু মানে যদি আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন 2010 সালে যে আপনার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের যে গোলটা ভারে লেগে আবার ব্যাক করা, আমরা কিন্তু প্রতিবারই কিন্তু রেফারিদের কাছে এরকম লাকি হই না। আমাদের ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের 2010 সালের যে গোলটা এটা কিন্তু নির্ধারিত ছিল যে গোল, ওই গোল হলে আমরা গ্রুপ পর্ব থেকে নকআউটে চলে যেতে পারতাম এরকম। সো এবার আমরা একটু লাকি হয়েছি। আর যেহেতু ডেনমার্ক একটু ফেভারেবল ছিল, ক্রিস্টিয়ান এরিকসন হুট করে আপনার মাঠে একটু মানে আপনার হার্ট অ্যাটাক করছিল, লিটল হার্ট অ্যাটাক, সবার ডেনমার্কের প্রতি একটু সিম্পিটি ক্রিয়েট হয়েছিল, সবাই একটু ডেনমার্ককে একটু বেশি সাপোর্ট করছিল। এই সাইডে একটু ফুটবল মানে তো একটু সমালোচনা থাকবেই, এটা তো স্বাভাবিক। তাও আমি মনে করি জিনিসটা 50-50 ছিল, রেফারি আমাদের ফেভারেবল দিছে। এটা নিয়ে ভাই সিজনাল ফ্যান্স বা হচ্ছে আমরা একটু তর্ক থাকতেই পারে ভাই। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটুখানি একটু সুলতান ভাইয়ের কাছে আসতে চাই। সুলতান ভাই, ইংল্যান্ডে একটা ভালো স্ট্রাইকার আছে হ্যারি কেন, ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার। আমরা কিন্তু ইমোবিলেকে দেখেছি একসময় ভালো করছে ইনিশিয়ালি, বাট তারপরে কিন্তু হি লাইক মানে তার পারফরমেন্সটা ওই লেভেলের না। সো আজকে আপনার কি মনে হয় যে এই গোল যে না করার একটা মানে স্ট্রাইকার না থাকার, যে একটা ভালো স্ট্রাইকার না থাকার অভাব, এটা কি ইতালিকে ভুকাতে পারে কিনা, আপনার কি মনে হয়? একটু ভাই আমি কিছু কথা বলতে চাই ইংল্যান্ড প্রসঙ্গে, যদি বলতে দিতে। আহনাব, আমরা একটু সুলতান ভাইয়ের কাছ থেকে আসি, তারপরে তোমার কাছে আবার ফিরে আসবো। ওকে সুলতান ভাই। জি ভাইয়া, মানে ওদের খেলা যে মিডফিল্ড কেন্দ্রিক থাকে আমাদের যে খেলা, তো ওই ক্ষেত্রে যখন স্ট্রাইকার ফিল্ড হয় তখন যে মিডফিল্ডের এফোর্টটা ফিল হয়। তো আমরা আশা করবো যে চিরুমোয়েল যে লাস্ট কাপল অফ সিজন ধরে ইতালিয়ান লিগে খুব ভালো পারফরমেন্স করতেছে এবং এক সিজনে টপ স্কোরার ছিল রোনালদোকে বিট করে। এখানেও সে অলরেডি 2টা গোল করছে, হয়তোবা প্রতি ম্যাচে ভালোভাবে খেলতে পারতেছে না। তো আমরা আশা করতেছি এই ম্যাচে যে সমস্যাগুলো ছিল মানচিন অবশ্যই তাকে নিয়ে এটা কাজ করছে এবং সে ম্যাচে ভালো করবে। আর আরেকটা জিনিস হলো যে ওদের যে লিগ 11 হয়েছে সেখানে আমি বুকায়ো সাকাকে দেখলাম না, হয়তো অন্য টিপিআর বা অন্য কেউ আছে। আগে কিন্তু বুকায়ো সাকা যেমন উইংয়ে অ্যাটাকিং মিডে খেলে, আবার যখন বল অপোনেন্টের পায়ে থাকে তখন কিন্তু ট্র্যাক ব্যাক করে ডিফেন্ডারে হেল্প করে। সেই ক্ষেত্রে ওর পরিবর্তে যদি জেডন সানচো বা ফিল ফোডেন বা অন্য কোনো অ্যাটাকিং প্লেয়ার নেওয়া হয় তো ওই ক্ষেত্রে এটা ব্যাকফায়ারও করতে পারে। আর আমরা দেখেছি চেলসির খেলার সময় জর্গিনো এই টুর্নামেন্টে খুব ভালো খেলতেছে, কিন্তু চেলসির অনেক সময় খেলার সময় দেখা যায় যখন প্রতিপক্ষ হাই প্রেসিং করে ওই সময় জর্গিনো কিছুটা ভালনারেবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে ওদের টিমে মেসন মাউন্ট আছে, ও সবসময় প্রেসিং করেই খেলে। তো এই ক্ষেত্রে মেসন মাউন্ট প্লাস জর্গিনোর একটা মানে মোটামুটি একটা ভালো একটা ব্যাটল হবে। আর দেখা যায় চিরুময় ভালো না করতে পারলেও মোটামুটি
ইতালিয়ান টিমের নির্দিষ্ট একজন স্ট্রাইকারের বা একজন খেলোয়াড়ের উপর স্কোরিংটা ডিপেন্ড করতেছে না, ওদের 6-7 জনই মানে গোল ইনভলভমেন্ট আছে, ইনসিনিয়ে বা চিতা, তারপরে সাব হিসাবে নেমা লোকাটেলি বা পেসিনা, মোটামুটি সবাই কন্ট্রিবিউট করতেছে। আমি ট্রাই করবো যে স্ট্রাইকার সে গোল করুক এবং ইতালিকে চ্যাম্পিয়ন করুক। Exactly. Kenan bhai, I want to bring you here, if you can hear me. Right, a lot of people are talking about Gareth Southgate. They're saying that he's overrated, he's defensive, right? What do you think about him and how well he has done? Well, without doubt, Adit, he's done exceedingly well. I mean, it's gone well above expectation. We were talking about expectations every game. To be honest, I would have been very happy if we got to the semi-finals, if we reached before the tournament started. I expected that. I didn't expect us to do so well. So he's always been a very good coach, and you got to remember he has been with the England setup for a very long time. He was the England under-21 manager. So when he was at the England under-21 coach, he managed Sterling. He managed all these young players that are coming through, okay, that we have now. Jason Mount is a fantastic player. You got Foden. You've got all these players, okay, Sancho and all that. They've come all together. You got to remember also, the England youth team won the World Cup in India a couple of years back, where Foden, they all played. All these players they were together. A lot of them were together. So they've got this. Well, there's another Italian fan. Yes, oh God, there's another Italian fan, right? So he's a special guest. He's a surprise guest. Kenan bhai, you can continue, right? So you are saying that this Gareth Southgate, he knows this team, right? He has brought an unity to this team, right? Absolutely. England used to play as individuals before, right? There are too many good players like Gerrard, but this year it seems that they're playing as a team, right? So would you say so? Well, Arik mentioned before, and I think you also mentioned about the golden generation that we had. Gerrard, Beckham, all those superstars. They were superstars. They really were. They served, with their teams as well. Gerrard was the mainstay. You should know. You're a big Liverpool fan. Gerrard used to, control the midfield group, the main player of Liverpool. Beckham was the main player of Man United. So, but now it's more collective. It's more of it sort of gels so well. They know each other's game. Obviously, like Foden and Mount and all Sancho, they've been now playing for the last 5 years together from the England youth setup. Now, the golden generation never did that. They was quickly promoted right to the senior team at the age of 18. Rooney got there when he was 18 or 19. But these players, right from under 15s, under 16s, the under 18s, the under 21s, and then the senior team. And because of that, it's more of a team. It's more of and the best of friends as well. I see the England, the videos that are coming out. If you watch them on YouTube, it seems like, wow, what a bonding, And this bonding was never ever, as far as I can remember, there. And that's why we've got this unique situation where we're in the final. Kenan bhai, there is another side of it. People say that Italy, right, especially the defenders or players like Insigne, and they're very experienced player, right? Because this is the final. You need experience to win finals like this, high voltage final. So do you think England might lag behind, because of their lack of experience in the final? Well, that's all. I would say, if I had to, obviously, if you compared both the Italians to the English, the Italian team, so fantastic, real experienced, seasoned professionals there. Okay, if you have a look at our team, Mount, how long was it? He was in, I think, the season before last, he was playing for Derby County on loan. So, they haven't been, Foden has only broken in to the Man City man. Obviously, and can you believe that Sterling is the most experienced with Kane? Kane and Sterling are the most experienced players that we have
So that's saying something, isn't it? But you're right, the Italians, that's where we're lacking with the Italians' tactical nous and their experience of obviously playing in the national team and gelling it together. I think that's where we're going to fall. Right, exactly, Kenan bhai. I want to bring Omurto here. Omurto, thank you for joining. Omurto আমাদের সাথে জয়েন করছে ইন্ডিয়া থেকে। সো কি অবস্থা ইন্ডিয়াতে, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, লাইক পিপল আর এক্সাইটেড অ্যাবাউট দ্য ফাইনাল? লাইক আর্জেন্টিনা ব্রাজিলের মতো তো নিশ্চয়ই না। মানে স্যার সকালবেলা তো উঠে আমি প্রথমেই মানে বাড়ি থেকে মানে তুলে নিয়ে যাওয়া হলো ক্লাবে। তো ফার্স্টে কি বলা হলো যে মানে একটা সাইড চুজ করে নিতে হবে, আর্জেন্টিনা বা ব্রাজিলের মধ্যে। তো আই হ্যাভ ডেফিনেটলি রিসিভড আ লট অফ ট্রিটস ফ্রম মাই Argentinian friends. I've received a lot of them, but now I think it's my time as well. Like especially the Argentinian brothers of mine, they have been very supportive when Italy didn't qualify. I think I've been supporting Italy since 2006, and I have seen. I was only 9 years old back then when Del Piero scored that goal in Dortmund, and then we finally won that cup in Berlin. So I was only 9 years then. After that, it's always been about pain. I have never seen Italy like going out there. They have always played with heart. They have always played with a lot of pride for the national team. But as like in 2016, the Euros, we gave a lot of fight. That Germany team was obviously very phenomenal, and finally we crashed out. Barzagli একটা press conference করে বলেছিল FIGC building থেকে যে I know that this team has done well, but no one will remember the heart of this team because we haven't won anything. তো এইখানে স্যার আমার মনে হয় যে জেতাটা খুবই একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায় ইটালির জন্য। কেন কি দিস টিম লাইক ইটালি ইউরোপিয়ান নেশনদের মধ্যে সবচেয়ে বেশি সাফার করেছে কোভিড ক্রাইসিসে। আর তার থেকে বড় কথা হচ্ছে স্পিনাচ্চোলা, যে কিনা একটা খুব ভালো সিজনের পর he's come back now, and now he was playing so well, and now he'll be one of the mainstays in Mourinho's Roma. So now he has come down to this, like we would like to do it for a lot of things. Gianluca Vialli, who survived cancer, Spinazzola for the people and people of Italy who suffered from COVID. I think like and Roberto Mancini. তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা দেখেছি সেমিফাইনালে যখন টস হচ্ছে মানে পেনাল্টি শুট আউটের জন্য, আমরা দেখেছি কিয়েলিনিকে ইজ চিল রাইট, লাইক অলমোস্ট লাইক জর্ডি আলবাকে ধরে ফেললো। অনেকে বলতেছে যে দ্যাট মোমেন্ট স্পেন লস দ্য পেনাল্টি শুট আউট। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই এক্সপিরিয়েন্সটা তোমার কাছে মনে হয় কি যে আজকেও একটা বড় ভূমিকা রাখবে রেজাল্ট ডিসিশন মানে ইয়ে, স্পেশালি যদি এটা পেনাল্টিতে যায়? ডেফিনেটলি স্যার, যেমন কেনান ভাই বললেন এক্ষুনি, আই থিঙ্ক দ্যাট ইংল্যান্ডের টিমে যতটা ভালো প্লেয়ার আছে মানে এক্সপিরিয়েন্স কিন্তু বড় বড় ফাইনালে একটা কাজ করে। যতই আপনি ট্যাকটিক্সের ব্যাপারে কথা বলুন, যতই আপনি গেম প্ল্যানের ব্যাপারে কথা বলুন, একটা অনেক কিছুর ব্যাপারেই কথা বলুন না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আ টিম নিডস টু হ্যাভ মেন্টাল স্ট্রেংথ, ম্যানেজার্স নিডস টু হ্যাভ মেন্টাল স্ট্রেংথ। একটা টিমের কতটা মেন্টাল স্ট্রেংথ হয় সেটা কিন্তু ক্লাচ মোমেন্টসে বোঝা যায়। আমরা কিন্তু এটা দেখেছি, স্পেন ডেফিনেটলি হ্যাড আ বেটার গেম, আই উডন্ট ডিনাই দ্য ফ্যাক্ট, বাট Italy had the mental strength. They wanted it more. Whoever wants it more on the night. I know England fans want it. It's their home stadium, everything else. But রেকর্ডে কিন্তু বলা হচ্ছে যে 1984 পর থেকে কিন্তু মানে হোম স্টেডিয়ামে একটা টিম যারা ফাইনাল খেলছে তারা কিন্তু কোনোদিনও ট্রফি আনতে পারেনি ঘরে। তো মানে ঘরে ফেরার গান আলটিমেটলি হবে কিনা সেটা আমি জানি না, বিকজ ইউ আর অলসো আ ভেরি বিগ ইংল্যান্ড ফ্যান স্যার। কিন্তু ঘরে ফেরার গান হবে কি হবে না সেটা আমি ঠিক বলতে পারছি না, বাট আই উইল ডেফিনেটলি বি ভেরি ভেরি প্রাউড অফ ইটালি। দিস ইজ দ্য প্রাউডেস্ট মোমেন্ট আই ফেল্ট অ্যাজ এন ইটালি ফ্যান। 2006 9 বছর বয়স আমার তখন, তারপর থেকে দিস ইজ দ্য প্রাউডেস্ট আই ফেল্ট। ওকে থ্যাংক ইউ অমর। তো আমি একটু ইয়াসি ভাই আপনাকে একটু আনতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি যে এরকম বড় ম্যাচ অনেক সময় বেঞ্চ থেকে কিন্তু আসলে ডিসিশন হয়, মানে লাইক কাইন্ড অফ ডিসাইড হয়, কারণ 120 মিনিটে যেতেই পারে, দিস ক্যান বি এ ভেরি টাইট ম্যাচ। সো 120 মিনিটে চলে গেলে আপনার ইটালিয়ান বেঞ্চ আর ইংল্যান্ডের বেঞ্চের মেবি আমি জানি না, আপনি যদি কম্পেয়ার করেন আপনি কাকে আগিয়ে রাখবেন, আর হু ক্যান বি দ্য কি প্লেয়ার ফর ইটালি রাইট টুনাইট? ফর ইটালি আমি যদি বলি ফেদেরিকো কিয়েজা, লরেন্সো ইনসিgne, এগুলো তো খুব ইজি অপশন, তাই না? এটা তো সবাই বলবে। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে কে হইতে পারে ম্যান অফ দি ম্যাচ, সবাই আপনাকে কিয়েজা অথবা ইনসিগনের কথা বলবে। আমি আজকে একটা পার্টিকুলার একটা নেম বলতেছি, সেটা হচ্ছে নিকোলো বারেল্লা। বারেল্লার কথা এই জন্য বললাম বিকজ ডিফেন্সিভলি বারেল্লা অলওয়েজ ডি লরেন্সোকে হেল্প করে এবং এই ম্যাচেও করবে, যাতে করে ওই লেফট সাইডে লিউক শ এবং স্টার্লিং সুপিরিয়রিটি ক্রিয়েট করতে না পারে। এইটা হচ্ছে একটা বিষয়।
আর অ্যাটাকিং এর ক্ষেত্রে সুলতান ভাই যেটা একটা কথা বলছিল মাঝখানে, যে অনেক সময় জর্জিনিওকে ম্যান মার্কিং করা হয় অনেক ম্যাচে, তো এই জন্য কিন্তু রবার্তো মানচিনি জর্জিনিওর সঙ্গে আপনার ভেররাত্তিকে খেলায়। ভেররাত্তি নিজেও কিন্তু একজন রেজিস্তা এবং বল ডিস্ট্রিবিউশনে তার মেইন কোয়ালিটি। তো দুজনের একজন যদি মার্ক করাও থাকে, আমাদের কিন্তু আরেকটা অল্টারনেটিভ অপশন আছে সেই ক্ষেত্রে। তো যে বিষয়টা যেটা বলতেছেন, জর্জিনিও এবং ভেররাত্তি দুইজন হচ্ছে রেজিস্টার টাইপের প্লেয়ার, এরা কিন্তু কখনো অ্যাটাকিং ক্ষেত্রে ইনসেপশন করে না বা অ্যাটাকিং ক্ষেত্রে শট নেয় না, কিংবা মানে গোলের যে চেষ্টা করা, এই বিষয়গুলোতে এই দুজন সাধারণত ইনভলভ হয় না। তো আমাদের মিডফিল্ডের বারেল্লা হচ্ছে সেই প্লেয়ার যে কিনা মানে মিডফিল্ড থেকে উপরে উঠা আমাদের যে তিনটা অ্যাটাকিং লাইনের প্লেয়ার আছে, অর্থাৎ কিয়েজা, ইমোবিলে এবং ইনসিনিয়ে, এই তিনজনের সঙ্গে ফোর্থ অ্যাডিশনাল প্লেয়ার হিসেবে আপনার অ্যাড হয়। তো এই জন্য বলতেছি যে আজকে বারেল্লা হইতে পারে একটা আনকমন বা বিগ নেম। তারপর আরেকটা কি যেন প্রশ্ন ছিল বেঞ্চের আমি বিষয়টা। বলছি যে বেঞ্চের বিষয়টা, মানে আপনি যদি দেখেন ইতালিয়ান মিডফিল্ড খুবই ভালো, কারণ আমরা দেখেছি পেসিনা, লোকাটেলি তারা চলে আসে, বাট আপনি যদি বেঞ্চ থেকে কোনো ইম্প্যাক্ট প্লেয়ার বলেন, সেটা সেক্ষেত্রে আপনি কোন দলকে আগিয়ে রাখবেন? সেক্ষেত্রে আমি ইংল্যান্ডকে আগে রাখবো, বিকজ ইংল্যান্ডের চেঞ্জ হয়েছে গিয়া গ্রাইলিশের মতো প্লেয়ার। গ্রাইলিশ হচ্ছে দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে ইউ পে দি টিকেট জাস্ট টু ওয়াচ হিম। আমি মনে করি ট্যালেন্টের দিক থেকে এই ইংল্যান্ডের মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার হচ্ছে গ্রাইলিশ, এবং শুধু ইংল্যান্ড না, আমি বলবো যে মেবি পুরো ইউরোপের মানে ইউরো টুর্নামেন্ট যারা খেলতেছে, মানে ট্যালেন্টের কথা বলতেছি, কিন্তু আমি বলতেছি না যে হি ইজ দি বেস্ট প্লেয়ার। আমি বলতেছি যে যেটা মানে বেসিক ফুটবল ট্যালেন্ট, যেটা গ্রাইলিশ ওটা অন্য একটা লেভেলের প্লেয়ার। আর গ্রাইলিশ যেহেতু সেকেন্ড হাফে, আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা কিন্তু দেখছি যে ইংল্যান্ড ম্যাচ বের করে কখন রেজাল্ট, যখন গ্রাইলিশ নামে তখন। কারণ গ্রাইলিশ নামার পরে তার যে 1 vs 1 সিচুয়েশনে মানে এত সুন্দর ড্রিবলিং করে এবং এইভাবে সুপিরিয়রিটি ক্রিয়েট করে, তো এই দিক থেকে আমি ইংল্যান্ডকে আগে রাখবো। তবে ম্যাচ যদি টাই ব্রেকারে যায়, আই ডোন্ট থিঙ্ক যে টাই ব্রেকারে যাবে। তো টাই ব্রেকারে গেলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমি মনে করি, বিকজ উই হ্যাভ ওয়ান গোলকিপার who makes the difference, দন্নারুমা। ইংল্যান্ড কিন্তু এই দিক থেকে অনেক পিছানো। পিকফোর্ড ইজ নট ইভেন ক্লোজ টু দন্নারুমা মানে গোলকিপিং এ। ইয়াসির ভাই, ঠিক আছে, একটু আমি আহনাফের কাছে আসতে চাই। আহনাফ, ইফ ইউ ক্যান হিয়ার মি, সেটা হলো যে এই কথাটা অনেকেই বলছে যে ইটালিয়ান গোলকিপার দন্নারুমা লাইক মোর এক্সপিরিয়েন্স, জর্ডান পিকফোর্ড একটু ইরাটিক। আমরা দেখেছি গত লাস্ট ম্যাচেও কিন্তু বেশ কিছু মিস্টেক সে করেছে, বা তার একটা কাইন্ড অফ মানে ইউনো ওর অনেকটা স্পাইকি স্বভাবের, একটু শো অফ করার একটা ব্যাপার থাকে, ইজি সেফ একটু কঠিন ভাবে করতে চায়। সো তোমার কি মনে হয় যে এই গোলকিপারের এই যে প্রবলেমগুলো, মানে এরকম একটা বিগ ম্যাচে উই হ্যাভ সিন যে মিস্টেক করতে এর আগেও আমরা পিকফোর্ডকে দেখেছি, তোমার কি মনে হয় যে গোলকিপারের এই ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? বেসিক্যালি জর্ডান পিকফোর্ডের হচ্ছে আপনার মুভমেন্টটা খুব ভালো, যে মুভমেন্ট ও ভালো লেভেলের ড্রাইভ দিতে পারে বা সামথিং করতে পারে, বাট মানে এটা আপনার কথা সত্যি যে ও একটু ইজি সেভ গুলো এমন ভাবে সেভ করে যে মনে হয় যে না এটা হামুর একটা সেভ ছিল এরকম। বাট এই গোলকি পজিশনটাকে ঠিক রাখার জন্য আজকের চেঞ্জ, যেটা আমি বলতে চাইতেছি, কিছুক্ষণ আগে একটা কমেন্ট করলাম, এখানে কমেন্টে বলা আছে যে হ্যারি ম্যাগুয়ারকে বাদ দিয়ে মিংসকে কেন নেওয়া হচ্ছে। দেখেন, এজ এ ইংলিশ ফ্যান অথবা ইংলিশ সাপোর্টার হিসেবে আমরা মানে কেন গ্যারেথ সাউথগেট এত সম্মান করি, এক নাম্বার কথা হচ্ছে সে হচ্ছে প্রেসার ফ্রি থাকে, আর দুই নাম্বার কথা হচ্ছে সে ইংল্যান্ড টিমকে পুরো একটা ভালো টিম কেমিস্ট্রির মধ্যে নিয়ে আসছে। এটা হচ্ছে রিয়েল সত্যি কথা। যেটা আপনার যদি একটু খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে দেখবেন যে আন্ডার 19 বা ছোট ছোট যে টিমগুলো আছে ইংল্যান্ডের, সবগুলো কিন্তু তার হাত দিয়েই আসছে। আজকে আস্তে আস্তে সে এখন ইংল্যান্ডের একটা কোচ এখন বর্তমান। তো গ্যারেথ সাউথগেট আসলে খুব ভালোভাবে জানে যে কখন ম্যাচটাকে ফাস্ট করতে হবে, কখন স্লো করতে হবে, কখন প্রেসিং ফুটবল খেলতে হবে, কখন ডিফেন্সিভ খেলতে হবে। এটা আমার মনে হয় ইংল্যান্ডের যতগুলা কোচ আসছে, কোচের থেকে আপনার গ্যারেথ সাউথগেট ভালো করেই সেটা জানে। দ্যাটস ওয়াই আজকে হ্যারি ম্যাগুয়ারের থেকে মিংসে নেওয়া। কারণ কি, দেখেন হ্যারি ম্যাগুয়ার কিন্তু অনেক লম্বা আছে, হ্যারি ম্যাগুয়ার কিন্তু ভালোই সেট পিস জিতে, হেড গুলা ভালো জিতে, কিন্তু হ্যারি ম্যাগুয়ার যে প্রবলেমটা, এটা হ্যারি ম্যাগুয়ার কিন্তু অনেক স্লো। আর আপনি যদি ইতালির স্ট্রাইকিং পজিশন দেখেন, এদিকে কিয়াসা আছে, এদিকে ইনসেনি আছে, একদিকে ইমাবোলে আছে, ওরা কিন্তু বলতে গেলে আপনার অনেক ফাস্ট। আর সেকেন্ডলি হচ্ছে ওরা কিন্তু বল মানে আউট অফ দ্য বক্স থেকে বল শর্ট করে, মানে লং শুট নেয়। এই ধরনের শুটে কিন্তু হ্যারি ম্যাগুয়ারে কিন্তু মানে আমরা দেখি ব্লকিং এ হ্যারি ম্যাগুয়ারে কিন্তু এত পারদর্শী না।
আমি প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখছি, কিন্তু মিংস কিন্তু এদিকে খুব পারদর্শী। মিংস অবশ্যই অনেক লম্বা প্লেয়ার, সে হেড গুলোও জিতবে, একই সাথে সে আপনার ইনসেনিয়া, ইনোবলে, তারপর হচ্ছে আপনার কেলেসিয়া, মাঝখান থেকে বিট থেকে যে জিনিসগুলো আসবে এগুলোও সে কিন্তু মানে একই সাথে আপনার ডিফ্লেক্ট করতে পারবে। এই জন্যই কিন্তু হ্যারি ম্যাগুয়ারের পরিবর্তে মিংসে নাম। আর আরেকটা কথা ইংল্যান্ডের ভাইয়া বলতে হয়, ইংল্যান্ড ডিফেন্সিভ খেলার কিন্তু একটা কথা আছে। আপনি একটা জিনিস দেখবেন, আমরা কিন্তু 3-5-3 আজকে মনে হয় মেবি খেলতেছি, কিন্তু এখানে দেখবেন যে আপনার ক্যালভিন ফিলিপস আর হচ্ছে আপনার ডেকল্যান্ড রাইস, এরা কিন্তু আসলে তেমন ভাবে বল বানায় দেয় না। ওরা মেইন কথা মিডফিল্ডের আশেপাশে থাকে আর ডিফেন্সে ব্যস্ত থাকে বেশিরভাগ। এটার মেইন কাজ। যদিও ক্যালভিন ফিলিপস এর আপনার পাসিং অত ভালো না, কিন্তু ওর পজিশনও ভালো। দেখবেন যে সবসময় বল উইন করতেছে, বলটা ঠিক জায়গায় পাস না দিতে পারলে বল উইনিং করে ক্লিয়ার মোটামুটি ভালো করতেছে, হ্যান্ডেল করতেছে। তারপর আপনার ডেকল্যান্ড রাইসও সেম ভাবে। এখন হচ্ছে আমার এদিকে আমার আপনার লুক শোকে দেখেন, আর এদিক দিয়ে কাইল ওয়াকার দেখেন। কাইল ওয়াকার ইজ স্পিডি, মানে আপনার একজন মানে কি বলতো, কাইল ওয়াকার তো মেবি লেফট ব্যাক, রাইট ব্যাক। কাইল ওয়াকার কিন্তু একজন ভালো মানের রাইট ব্যাক, সে কিন্তু অনেক স্পিডি। আপনার মনে করেন সামনে গিয়ে আপনার রাইট ব্যাক থেকে সামনে বল বানায় দেয়, আবার পিছিয়ে কিন্তু অনেক স্পিডে রিকভার করতে পারে। আবার লুক শো কিন্তু প্রচুর পরিমাণে মানে আপনার এবার চান্সেস ক্রিয়েট করছে, এটা কিন্তু দেখা গেছে, যেটা ইংল্যান্ডের অনেক ভালো চান্সেস ক্রিয়েটার মধ্যে এবার লুক শোর নাম আছে। তো এই যে জিনিসগুলো। আবার আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যদি ইংল্যান্ড টিমে বলে থাকি যে ইংল্যান্ডের স্ট্রাইকার হচ্ছে পারফেক্ট স্ট্রাইকার হচ্ছে আপনার হ্যারি কেন, আসলে কিন্তু আপনি প্রথম 2-3টা ম্যাচ যদি একটু ভাই একটু কাইন্ডলি খেয়াল করে দেখেন, ইংল্যান্ড কিন্তু আসলে স্ট্রাইকারের থেকে ফলস স্ট্রাইকারই বেশি খেলছে, মানে নাম্বার 9 মানে ফলস লাইনে বেশি খেলছে। ও স্ট্রাইকার পজিশন থাকে কিন্তু মাঝে মাঝে মিডফিল্ডে এসে বল বানায় দেয়, যেটা আমরা আপনার ডেনমার্কের ম্যাচে দেখলাম যে সে মিডে নেমে এসে সাকাকে বল পাস করে দিচ্ছে, কারণ সে জানে সাকার একটা ট্যালেন্ট আছে যে ডিফেন্ডারকে ব্যাট করে সামনে বল নিয়ে যেতে পারবে। সো এই দিক থেকে মানে সব এক নাম্বার আপনার সাউথগেটের হাতে প্রচুর পরিমাণে প্লেয়ার আছে। আর ইংল্যান্ডের যাবতীয় যত ধরনের কোচ থেকে সাউথগেট এই কারণে অনেক বিখ্যাত, সে প্লেয়ার গুলোকে কেমনি ইউজ করতে পারে, এই ধরনের একটা ভালো ডিসিশন তারা নিতে পারে, এটা আমরা ইংল্যান্ড ফ্যানরা বিশ্বাস করি। দ্যাটস ওয়াই আমি মনে করি যে ওকে, থ্যাংক ইউ আহনাব তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং কথা বলার জন্য। আমি একটু আবার আনতে সুলতান ভাই, ইউজ করতে পারে, এই ধরনের একটা ভালো ডিসিশন তারা নিতে পারে, এটা আমরা ইংল্যান্ড ফ্যানরা বিশ্বাস করি। আচ্ছা একটু যদি আমি মনে করি যে আচ্ছা ওকে, থ্যাংক ইউ আহনাব তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন। ইকো আসতেছে, একটু যদি সবাই মিউট করে ফেলে তাহলে খুব ভালো হতো। আমি যাকে বাদে এই ধরনের একটা ভালো ডিসিশন তারা নিতে পারে, এটা আমরা ইংল্যান্ড ফ্যানরা বিশ্বাস করি। আচ্ছা আমি মনে করি যে Okay, we are having an issue here. And this is কোথা থেকে আসতেছে, সবাইকে একটু মিউট করতে পারি অমর্ত্যর কাছে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমি এবার ঠিক আছে। আই থিঙ্ক আমি একটু সুলতান ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছি, সেটা হলো যে মানে ইতালি রাইট, এত মানে কি বলবো এক্সপিরিয়েন্স একটা দল, হ্যাঁ, এবং মানে আজকে আমি শুনেছি যে একটা রেফারিকে, মানে যে রেফারিটা আসলে আজকে করবে, রেফারিং করছে, তাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মানে সবচেয়ে রিচ রেফারি, মানে তার অনেক অনেক টাকা আছে তার কাছে, এবং সেই খুব একটা ভালো রেফারি না ইতালির জন্য। আগে যেই ইয়েগুলো আছে, মানে বলা হচ্ছে যে ইটালিয়ান প্লেয়ারদের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, কিছু ইস্যুজ আছে। সো আপনার কি মনে হয় এরকম একটা হাই ম্যাচে রেফারি কতটা বড় ভূমিকা পালন করতে পারে? বা আমরা গত ম্যাচে দেখেছি একটা সফট পেনাল্টি দিয়েছে, সো আপনি কি এরকম কিছু আশা করতেছেন কিনা? কারণ ইটস লাইক অ্যাটলিস্ট ইংল্যান্ডে খেলা হচ্ছে, প্রেশার আছে প্লেয়ার ফ্যানদের। সো আপনার কি মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে? আপনাকে একটু কমেন্ট জানতে চাচ্ছি সুলতান ভাই। শুরু হয় তখন কিন্তু আমাদের ওই ধরনের মানে থিঙ্কিং থাকে না, আমাদের পজিটিভ থিঙ্কিং করি। তারপর যদি আনএক্সপেক্টেড কিছু হয়ে যায় তো সেটা তার আমাদের হাতে নাই, আমরা আমাদের পজিটিভ ওয়েতে পজিটিভ মেন্টালিটিতে খেলবো। আর ইংল্যান্ডের যে জুন আছে সেগুলোতে আমরা বেশি ফেস করবো, সেভাবে খেলার উচিত। এখন ম্যাচের আগে অনেক রুমর হয়, অনেক কিছু হয়, যেমন আর্জেন্টিনা ব্রাজিল খেলার আগেও যারা অনেক আর্জেন্টিন ফ্যান ছিল তারা বলতেছে যে ব্রাজিলের মাঠে খেলা, ব্রাজিল রেফারি যাদের সবকিছু বুক করা আছে বা ওরা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইব। কিন্তু যেভাবে ফেয়ারলি হয়েছে কোপা আমেরিকার ফাইনালটা, এক্সপেক্ট করি সেমভাবে ইউরোর ফাইনালটা সেভাবে ফেয়ার হবে। আমরা মানে কোনো এক্সকিউজে আমরা রাজি না, যদি হয়তো অনেক সময় ডিসিশন আমাদের পক্ষেও আসতে পারে বা ইংল্যান্ডের পক্ষেও জিততে পারে, মতো কোনো এক্সকিউজ না। Exactly. আমি কেনান ভাই, I want to bring back কেনান ভাই, can you hear me? Okay, আমি একটু আপনার কাছে আসতে যাচ্ছি। Okay, so you know, like Italian teams, right? They're very smart if you think about it. Like they know how to, like I would say, manage the game, right? I wouldn't say waste the time. So, do you think this inexperienced England side, you know,
they will really struggle. And what they need to do to to counter these things. And Italian, the Italian job, they can do a job against England, right? So what do you think? What should be the tactics of Gareth Southgate? He should defend, and then go for a counter attack, or he should take on the game? If he takes on the game, we could be in trouble, to be honest. That's why this whole defensive lineup, from what we can see, is there, because to nullify this. But we've also, as you know, Adi, you're a keen follower of Liverpool in the Premier League. The players we all know very well, the attacking players that England have. Okay, we're talking about Sterling, we're talking about Mount, we're talking about, Harry Kane, one of the best strikers in the world. So we could hurt them, obviously, like we've done with other teams as well. So it's going to be. But Kenan bhai, why, he's playing, Gareth Southgate is playing Declan Rice and Calvin Phillips. There are other midfielders, right? Like Jordan Henderson, right? I knew you were going to say that. I knew you were going to say that. I knew you were going to say Jordan Henderson. No, but he's experienced, right? Don't be biased. Calvin Phillips, he's very young. Declan Rice, they're very young players, right? So don't you think that you need some sort of experience in the midfield? Because Italian midfield is way better than England midfields on paper. Well, you know what? If England win today, he's the genius by playing, Phillips and Rice, who have been there from the very first game, haven't they? They've been there from the very first. They're the starters, first two starters, along with Stones and Walker at the back. So, and if he fails today, you're going to say that, we should have started Jordan Henderson, he's got all that experience, European Champions League winner, all this. Biased to I'm a bit biased as well. I want the Manchester City players to score. Do the Manchester United player goal there? I'll cheer. I'm glad that Rashford's not playing. I didn't want to cheer him. That's one of the things. But coming back to the tactics, this will be a tactical game. Ornab very eloquently mentioned. I think I understood most of it in Bengali. And please do it. আমি বাংলা কথা বলতে পারবো, অত বেশি একটু সময় লাগবে to get the translation done. But what I can say is that it will be a tactical game, and we'll see how the game. I can see it, and I think even Southgate may look at this extra time being there as well. It could be neutralized both teams. Obviously, both teams very different in their outlook and in their tactical thing. But coming. Sorry, I wanted to go back to the previous question. What did you say about the Italian? Were you saying something about? Now, what I'm saying is Italian teams have a lot of experience, right? Italian team have a lot of experience. They have won it all before, right? Yeah. So what I'm saying is this midfield, right, is the weakest part of England, right? Everyone is saying, Amra Shunechi, Yasir Bhai also explained. So, now, playing these two holding midfielders, right? They might be tired. You might need fresh legs. So you're playing the same team, same midfield, right? So do you think that they need to change the midfield and add maybe a Jordan Henderson or someone else, to freshen it up? No, I don't. I'll tell you why. Henderson will come on, maybe in the second half. If things needs changing, we've got the players. It's like Manchester City. It's like my team. We've got a second team in the substitutes. That's how we can bring them in if things aren't going right. If we think that the first half is not going right, we will be brave enough to bring in Henderson, the experienced players coming in. But you tell me. I'll put the question to you. You're a Premiership watcher in a very avid way. Don't you think that Rice and Phillips have done very, very well in those positions? Do you think they're going to... What do you think? They have done, but Quais bhai, if you think about Phillips, right, even in the last match, he passes too many balls sideways, right? He's very safe, right? Like Calvin Phillips, I think he has been a better player than Declan Rice. I think
if I was the coach, I would definitely freshen it up because Italian team, they looked a bit tired because they have played like a lot the same team, and they're a bit like age-wise they're a bit more senior. So Oh, yeah. I would definitely freshen it up, and I think Jordan Henderson gives a bit more when it comes to attacking output, right? And he's a leader as well. You have to remember. So you need as many leaders as possible in a final like this when so many people are watching. It's in home, so I would definitely have changed a bit. But it's hang on, I'm not getting. I think on that definitely point, don't aim to be. I think I might slightly side with you as well, because obviously maybe I would have put Henderson in place of Rice. To be honest, I think Rice more than Phillips. Yeah. Phillips goes in for the tackles and all that, all the time. You're seeing him all mopping up. Rice, yeah, he's a good player, Rice. But if you had to go for experience, I would go for Henderson in place of Rice if I had the choice as well. Exactly. Yasir bhai, I want to bring you here, right? আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে ইতালিয়ান যে হঠাৎ করে এরকম একটু ভালো খেলছে বা টুর্নামেন্টে, মানে ডু ইউ থিঙ্ক যে এই যে ইয়েটা আছে, মানে যে আমরা মানে দেখেছি যে তারা অ্যাটাকিং ফুটবল খেলছে, আপনার কি মনে হয় এই ট্রেন্ডটা কন্টিনিউ হবে এবং 2022 তে ওয়ার্ল্ড কাপ আছে? সো আপনি মানে ইররেসপেক্টিভ অফ টুনাইটস ম্যাচ, আজকে হারুক আর জিতুক, আপনার কি মনে হয় ইটালিয়ান টিম নেক্সট ওয়ার্ল্ড কাপে একটা বড় ফোর্স হয়ে আবারও দেখা দিবে? আপনার কি মনে হয় মানে একটা ওয়ার্ল্ড কাপের পরে? 100% ডেফিনেটলি, কারণ এখন মানচিনি এমন একটা পজিশনে চলে গেছে যে ইটালিয়ান ফুটবলের সমস্ত দায়িত্ব মানচিনির হাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন মানচিনি যেভাবে করে এরকম একটা বিষয়। আর মানচিনি অবশ্যই থাকতেছে। আজকের ম্যাচের ফাইনাল রেজাল্ট যাই হোক না কেন, আমরা যে ফাইনালে আসছি এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, বিকজ যত যাই বলি আমরা ইতালি থেকে আমরা কেউ এক্সপেক্ট করি নাই যে আমরা ফাইনাল খেলবো। আমাদের টার্গেট ছিল যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া এবং ডিসেন্ট একটা ফুটবল খেলা, এটা ছিল আমাদের এই ইউরোতে আমাদের মেইন টার্গেট। তো সেখানে আমরা ফাইনাল পর্যন্ত অলরেডি চলে আসছি, যেটা কিনা আমাদের এক্সপেকটেশন থেকে অলরেডি অনেক বেশি। আর তারপরে ফাইনাল ম্যাচ হচ্ছে 90 মিনিটের ম্যাচ, হারা জিতা এটা রেজাল্ট যে কোনো কিছু হইতে পারে। তো রেজাল্ট যাই হোক না কেন, ইতালি এই 3 বছর, আমি শুধু ইউরোর কথা বলবো না, বিকজ ইতালি এই খেলাটা কিন্তু এমন না যে শুধু ইউরোতে এসে এরকম খেলতেছে, তা না। মানচিনি আসার পর থেকে ইতালি অলওয়েজ এইভাবেই খেলছে, বাট ওইটা ফোকাসড হয় না, কারণ হইছে যেহেতু ইতালি অনেক বছর বিগ টুর্নামেন্টে এরকম ভালো কিছু করতেছে না, যার কারণে ইতালিকে সাধারণ মানুষ এরকম ভাবে ফলো করে না। বাট ইতালি খেলা এইরকম প্রায় 3 বছর যাবতীয় খেলতেছে। তো এইটা অবশ্যই তারা 22তেও কন্টিনিউ করবে, এবং আই থিঙ্ক মানচিনি যতদিন পর্যন্ত থাকবে এই ফুটবলের ধারাটা আমরা দেখতে পারবো। আর মানচিনির কারণে ইটালিয়ান লিগের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পারছি এই বছর না, গত বছর থেকে পরিবর্তন লিগেও শুরু হয়েছে, কারণ ন্যাশনাল টিমের একটা প্রভাব কিন্তু লিগেও পড়ে। আপনার সাসুওলোর কোচ দেজারবি, আতালান্তার কোচ গাসপেরিনি, তারপরে স্পেজিয়ার কোচ ইতালিয়ানো, এই 3 জন কোচ যাদের নাম বললাম, 3 জনই কিন্তু ইতালিয়ান যে টিপিক্যাল ডিফেন্সিভ ফুটবল যে খেলা হয় এইরকম ফুটবল কিন্তু তারা খেলে না। এই 3 জনেরই মূল ইন্সপিরেশন হচ্ছে পেপ গার্দিওলা এবং মার্সেলো বিয়েলসা। তো ওই স্কুল থেকে কিন্তু তারা এই ধরনের অ্যাটাকিং ফুটবলেরটা মানে ইতালিতে মানে লিগ পর্যায়েও খেলানোর চেষ্টা করতেছে, এবং সাসুওলো, স্পেজিয়া, আতালান্তা 3টা টিমই কিন্তু খুব ভালো ভালো রেজাল্ট করতেছে। আতালান্তা তো টপ খেলতেছে, সাসুওলো এই বছর সেরিয়াতে ওয়ান অফ দি বেস্ট ফুটবল। আমার মনে হয় আমি আপনার সাথে পুরো একমত ইয়াসির ভাই। আমার মনে হয় অনেকদিন পর না ইটালিয়ান লিগটাকেও না মানুষ এখন আবার ফলো করা শুরু করবে। মাঝখানে না একটু ঝিমিয়ে গিয়েছিল, ইপিএল এবং লা লিগা নিয়ে বেশি কথা বলতো, বাট আই থিঙ্ক ইটালিয়ান এই পারফরমেন্স, বিকজ আমরা সবসময় ইটালিকে যেভাবে দেখে এসেছি এবার সম্পূর্ণ ডিফারেন্ট, অ্যান্ড উই আর এনজয়িং দিস ইটালি। ডিফেন্স কিন্তু আগের মতোই কাইন্ড অফ আছে, খুব একটা উইক নাই, বাট অ্যাটাকিংটা আসলে আমরা এনজয় করছি ইটালিয়ান প্লেয়ারদের। সো আমি একটু অমর তোমার কাছে আসতে চাচ্ছি, এই বছর ইউরো মানে অলমোস্ট একদম শেষের দিকে, এই বছর ইউরোটাকে তুমি কিভাবে ইভ্যালুয়েট করবে? এটা কি লাইক ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট তোমার দেখা? তুমি কি মানে তোমার কোন ওপিনিয়ন আছে কিনা এই বিষয়ে? স্যার, প্রথমে তো মানে আমি যেটা বলতে চাই যে আই লাভ ইন্টারন্যাশনাল ফুটবল অল টুগেদার, বিকজ এই সময় মানে এরকম আমি দেখেছি যে একটা ম্যান ইউনাইটেড ফ্যান আর একটা লিভারপুল ফ্যান তারা একসাথে বসে একটা ম্যাচ দেখছে, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ বা কিছু। সো ওই দিক থেকে বলতে গেলে একটা আলাদা টাইপের ফ্যান বেস তৈরি হয়, একটা আলাদা টাইপের ফ্যানাটিসিজম জন্য হয়। তো সেইটা
তো একটা আছেই। প্লাস আমি যে ইউরোটার কথা বলবো, আমি এখানে কিন্তু অনেক সারপ্রাইজ রেজাল্ট দেখেছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যেটা দেখেছি হচ্ছে যে আমি সত্যি কোনোদিনও ভাবিনি যে সুইজারল্যান্ড ফ্রান্সকে হারাতে পারবে, কেন কি আমাদের গ্রুপ থেকেই সুইজারল্যান্ড উঠেছিল এবং উই ডমিনেটেড সুইজারল্যান্ড লেফট অ্যান্ড রাইট, উই গেভ দেম নো চান্সেস, একদম নো চান্সেস টু বি অনেস্ট। আর সুইজারল্যান্ড কিন্তু তারপরে গিয়ে ফ্রান্সকে হারায়। সেকেন্ডলি মানে যখন ইউরো শুরু হয়েছিল আমরা বন্ধু বান্ধবদের মধ্যে বিভিন্ন রকমের আলোচনা করি, তো সেদিক থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট আই এক্সপেক্ট ফ্রম ইটালি। তো মানে সাপোজিটলি দেয়ার ওয়াজ ব্যান্টার যে মানে ইটালি তো লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেনি, কি হবে। সো আই সেড যে যদি ইটালি সেমিফাইনাল না যায়, দিস টিম উইল আন্ডার অ্যাচিভ, দিস টিম উইল আন্ডার অ্যাচিভ ফর দ্য ফ্যাক্ট যে এই টিমটা যে এতদিন ধরে যেসব স্ট্যাটস মানে পেয়ে এসেছে, যে র্যাক আপ করেছে স্ট্যাটস গুলো, যেসব ফিগার্স গুলো র্যাক আপ করেছে, যেসব স্ট্যাটিস্টিক্স রয়েছে, এই স্ট্যাটিস্টিক্স গুলোকে কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো না যদি কিনা এটা হয়। এটা কিন্তু একটা প্রুফ করার ব্যাপারে চলে আসে যে কতটা ভালো। এখানে কিন্তু একজন সাইড থেকে বলতেই পারে যে হ্যাঁ ঠিক আছে, দিস ইজ এগেইনস্ট এস্তোনিয়া, দিস ইজ এগেইনস্ট ওয়েলস, দিস ইজ এগেইনস্ট টার্কি, এরা তো ছোট ছোট দল, বাট বিটিং বেলজিয়াম, বিটিং স্পেন, এদের কিন্তু একটা নট অনলি দিস শোজ দিয়ার ক্যারেক্টার, দিস শোজ ওয়াই ইটালি আর 4-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। আমার কাছে মনে হয় যে মোর দ্যান এনিথিং এলস ইট ইজ অ্যাবাউট me proving out, or the Italian football fans proving out to the world যে হ্যাঁ we have done something good, we have those 4 stars in our batch because we are a footballing nation that is far superior from all the giants as you say are the favorites. তো সেই দিক থেকে বলতে গেলে খুবই অনস্বীকার্য হয়েছে এই টুর্নামেন্টটা। আশা করছি যে মানে আরো ভালো হবে, আরো কিছু ভালো জিনিস দেখতে পারবো। 2012-তে হাই স্কুলে পড়তাম, মানে ইউরো দেখছি, কিন্তু মানে শেষমেশ সেই রাতে খুব একটা ফেভারেবল রেজাল্ট হয়নি, মানে যাই আশা করি না কেন, মানে 2000 সালে ইউরোতেও খুব একটা ফেভারেবল রেজাল্ট হয়নি। তারপরে 2006-এ আমরা দেখেছি রিডেমশন হয়েছিল আমাদের ফাইনালি। তো সেরকম ভাবেই বলতে গেলে 2012-তেও কিন্তু সেরকম হয়নি, 2016-তেও হয়নি। আই থিঙ্ক ফাইনালি হয়তো আমাদের মোমেন্টটা এসেছে। আর মানে আই এম জাস্ট প্রেয়িং, আই হ্যাভ মাই ফিঙ্গার্স ক্রস যে হয়তো আজকে Right. ইট ইজ আওয়ার টাইম। Right, Kenan bhai, I want to bring you here. Right, we're almost at the end of the show. We will have one question for each members, and then we might finish this. So, Kenan bhai, you in Bangladesh, a lot of people they support Argentina and Brazil. Right, they have seen European footballs as well. So, what do you think is the difference between Euro and Copa now? Because a lot of people are saying that Copa America, today's match was not very high class match, and the difference between European football and Copa or South American football is huge now. Europe is much better. Like even Denmark or Switzerland, small teams can beat any teams, as you have seen. So, what do you have to say about this? Like, do you follow South American football, and do you think that Europe is going to dominate in the next few years in world stage? Well, the question to the first, no, I don't follow South American football. I find it so boring, okay? And what I can't understand, I'm in Bangladesh at the moment, okay? The religious fever for either Brazil or Argentina, I can't understand it. Like I was telling you before the live show, Argentina doesn't even have diplomatic relations with Bangladesh, and yet the Bengalis are absolutely crazy for the Argentinians for some godly reason. Okay, maybe it's for Maradona. They saw for the first time. Yeah. Maybe okay, you're a bit sour because of the hand of God goal. Oh yeah, of course. Yeah. Now, don't forget 1986. That cheating, whatever you want to call him, cheated. He used his hands. You can't use hands. That's why it's called football. Someone should have told him. Anyway, very talented player, but because of this, they're going crazy. When I first came in 2000, I came in for the World Cup. I remember 2014. I couldn't even, from Farmgate to Gulistan to Gulshan, they all had the Argentinian or the Brazilian flags. If only they focused more on the Bangladesh team, the Bangladesh team might start getting places like they do with the cricket. So I don't understand this whole phenomenon, supporting with such passion Argentina and Brazil. I really don't. It's like and they fight over this as well. Okay. So but on a serious note, I mean, let's face it, the European
leagues are very strong. We all know the Italian league, the Spanish leagues, obviously the English Premier League. Most of the top players from South America are now plying their trade in the Premiership, in the Italia, Serie A in France as well. So obviously the European leagues are very, very strong. And this has helped, obviously, foreign players have really helped the English players. The English players are now up to a very good level because, let's face it, Kun Aguero playing for Manchester City has helped the younger players as well, seeing how the standard. So the standard is much higher. I think the club standard, if we go to the club standard, it is much, much higher in Europe at this moment. Obviously, the South American teams, they're not as strong as they were previously in previous decades as the European teams were. So yeah, there is a big difference. Something that I personally have not followed South American football. I can understand how attractive it is as well, because all these players, Neymar, all these Messi, they come from South America. Yeah. Exactly. Yasir bhai, I have the same question. Would you agree with Kenan bhai that Europe is a much better place in terms of football, or the quality of football in the Euro has been better than in Copa America, and in the foreseeable future maybe England or European teams are going to dominate the world football? আপনি যদি এই এডিশনের কথা বলেন তাহলে ডেফিনেটলি ইউরো ওয়াজ মাচ বেটার দেন কোপা, নো ডাউট অ্যাবাউট দিট। এখন বিষয় হচ্ছে আবার কোপার ম্যাচের মধ্যে আরো কয়েকটা ফ্যাক্ট আছে যেগুলো আসলে যার কারণে ম্যাচগুলো স্পেকটাকুলার লাগে না। তার মধ্যে একটা ছিল, আমরা কিন্তু সেম টাইম ইউরোর খেলা যখন দেখছি তখন দেখছি উইথ ক্রাউড, আবার যখন কোপার খেলা দেখছি তখন দেখছি উইথাউট ক্রাউড। একটা ম্যাচ, আপনি যখন একটা ম্যাচ দেখবেন, ম্যাচটার খেলার মাঠে যে বিষয়গুলো হয় সেটাই কিন্তু শুধুমাত্র ম্যাচের অংশ না। একটা ম্যাচকে এন্টারটেইনিং করে ম্যাচের বাড়তি এনভায়রনমেন্ট গুলো একসঙ্গে সবকিছু মিলে, মাঠের কোয়ালিটি, আপনি একটা খুব সুন্দর একটা ম্যাচ, বাট আপনি যদি দেখেন যে মাঠের কোয়ালিটিটা একদম খুবই বাজে, আপনি ম্যাচটা যতই সুন্দর এন্টারটেইনিং হোক না কেন, আপনার কাছে কিন্তু ততটা এন্টারটেইনিং লাগবে না মাঠের কন্ডিশনের কারণে। কোপার মাঠের কন্ডিশন গুলো খুবই বাজে ছিল। তারপরে ক্রাউড একটা ম্যাসিভ ডিফারেন্স মেক করে। আমি মনে করি ইউরোতে যে এত স্পেকটাকুলার ম্যাচ হইলো, আমি তো ইউরো 2000 থেকে একদম রেগুলার এভরি সিঙ্গেল ইউরোর প্রত্যেকটা ম্যাচ আমি দেখছি। আই থিঙ্ক দিস ইউরো ওয়াজ দি বেস্ট ওয়ান। তো এই এত সুন্দর খেলার কারণটা কি ছিল? আমি মনে করি খেলোয়াড়রা প্রায় 1.5 বছর পর কিন্তু ক্রাউডের সামনে খেলা শুরু করছে, তাই না? এটা কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ কিন্তু একটা আছে। তো এইরকম অনেকগুলো বিষয় আছে। আসলে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সাউথ আমেরিকান ফুটবলের বিপক্ষে কিছু বলা বা এরকম। আসলে এরকম বিষয়টা এভাবে ট্রেন্ডি হিসেবে না দেখে ভিতরে প্রবেশ কইরা বিষয়গুলো আসলে দেখা দরকার। আই থিঙ্ক ব্রাজিল, আর্জেন্টিনা স্টিল নাও দে আর ভেরি গুড টিমস, এবং শুধু তাই না, ল্যাটিন আমেরিকায় কলম্বিয়া, উরুগুয়ে তারাও আছে। আপনি জাস্ট এতটুকু চিন্তা করেন যে কলম্বিয়া এবং উরুগুয়ে যদি এই ইউরোতে খেলতো, তারা যদি ইউরোপিয়ান দেশ হইতো, সেম স্কোয়াড নিয়ে যদি তারা ইউরোতে খেলতো, তারা অবশ্যই আই থিঙ্ক সুইজারল্যান্ড, সুইডেন, ইউক্রেন এই সমস্ত দেশ থেকে অনেক বেটার টিম, তারা অনেক বেটার টিম, নো ডাউট। আপনি জাস্ট ওয়ার্ল্ড কাপেই দেখেন, ওয়ার্ল্ড কাপ 2018-এ যে কলম্বিয়ার এগেইনস্ট ইংল্যান্ডের বিপক্ষে তো কলম্বিয়ার খেলা ছিল, লাস্ট মিনিটে গিয়ে কিন্তু ম্যাচটা রাউন্ড অফ 16-এ তারা শেষ মুহূর্তে গিয়ে ম্যাচটা জিতছে। তারপরে উরুগুয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালকে হারায় কোয়ার্টার ফাইনালে গেছে। তারপর পেরু গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচে জাস্ট শেষ মুহূর্তে একটা গোল খাওয়ার কারণে তারা রাউন্ড অফ 16-এ যাইতে পারে না। তো ব্রাজিল, আর্জেন্টিনা তো আছেই। আই থিঙ্ক সাউথ আমেরিকান ফুটবল, হ্যাঁ, তারা মোটামুটি যারা ভালো প্লেয়ার সবাই খেলতেছে, আপনার ইউরোপিয়ান ক্লাবে খেলতেছে, এবং আই থিঙ্ক উরুগুয়ে, কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা 4টা দলই স্ট্রং টিম। তো অবশ্যই যদি ফিউচার পার্সপেক্টিভ চিন্তা করেন, এই ক্ষেত্রে অবশ্যই ইউরোপিয়ানরা মনে হইতেছে এই মুহূর্তে সুপিরিয়র, হয়তোবা নেক্সট ওয়ার্ল্ড কাপ ইউরোপিয়ানরাই জিতবে। আচ্ছা, থ্যাংক ইউ ইয়াসির ভাই। আমরা একদম শোর শেষের দিকে চলে আসছি। আমি একটা মজার কোশ্চিন করে আসলে সবাই শোটা শেষ করতে চাচ্ছি। সেটা হলো যে আমি অমর্ত্যকে দিয়ে শুরু করি। অমর্ত্য, আজকের ফাইনাল ম্যাচটা কিভাবে দেখবা, এন্ড হোয়াট উইল ইউ ডু যদি ইতালি জিতে, এবং ইতালি যদি হারে, ইংল্যান্ড জিতে, সেক্ষেত্রে তুমি কি করবা? একটু দর্শকদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট অফ অল আমি যেটা বলে দিতে চাই, ইতালি জিতুক কি হারুক, আই উইল বি সুপার প্রাউড অফ মাই টিম, বিকজ ফর দ্য ফ্যাক্ট যে আমাদেরকে কিন্তু কেউ ধরেই নি যে আমরা একটা মেজর
ফোর্স হয়ে উঠে আসতে পারবো এরকম ভাবে আফটার উই ডিডন্ট কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সবসময় এইটা ছিল যে হ্যাঁ ঠিক আছে নেশনস লিগের সেমিফাইনালটা এমন হোয়াট ইজ দ্য বিগ ডিল ইন ইট, বাট সেটা থেকে কিন্তু আমরা বিল্ড আপ করেছি এবং এত দূর অব্দি আসতে পেরেছি। সো আই থিঙ্ক যে হোয়াট এভার ইট ইজ আই উইল বি রিয়েলি রিয়েলি প্রাউড। আর আরেকটা জিনিস, যদি মানে লাস্ট টাইম when we won the penalty shootout against স্পেন, আমি এত মানে জোরে লাফিয়েছিলাম ঘরের মধ্যে যে that I had my ankle sprained. তো মানে হয়তো খুশির কোনো কিছু মানে বাদ থাকবে না, খুশি তো ডেফিনেটলি হব, বাট তার সাথে সাথেও মানে এইটা হয়তো একটা নতুন সূত্রপাত হবে একটা ভালো কোনো কিছু ইটালিয়ান ফুটবলের জন্য। এতদিন ধরে ইটালি ন্যাশনাল টিমকে ফলো করে এসেছি, আই ফলো দ্য সেরিয়া অ্যাজ ওয়েল, কিন্তু মানে সেরকম একটা কোনো টিমকে সাপোর্ট করি না, মোটামুটি দেখি। মানে I first fell in love with Italy because of Del Piero. He was my first Exactly. As you said, right? So আমি একটু যেহেতু আমরা একদম শো শেষের দিকে চলে আসি, একটা জিনিস না বললেই না, সেটা হলো যে আমাদের প্রেডিকশনটা, রাইট? আজকে আমরা এখানে যেহেতু এসেছি সবাই একটা প্রেডিকশন করে যাব। সো আমি একটু প্রেডিকশনটা অমর তো তোমার কাছ থেকে শুরু করতে যাচ্ছি। হোয়াটস ইউর প্রেডিকশন ফর টুনাইটস ম্যাচ? I think we are winning 2-0. ওকে, সো আমরা এবার আসবো আমাদের আহনাফের কাছে। আহনাফ, ক্যান ইউ হিয়ার মি? এবং তুমি যদি তোমার প্রেডিকশনটা আজকে দিয়ে দিতে একটু। ভাই অ্যাজ ইংলিশ সাপোর্টার আমি আমার প্রেডিকশনটা হচ্ছে 2-1, ইংল্যান্ড 2 এন্ড ইতালি 1। এন্ড ভাই যদি কিছু মাইন্ড না করেন, আমাদের ইংল্যান্ড ফ্যান্স অফ বিডি থেকে একটা পোস্টার দেখাতে চাচ্ছিলাম, যদি কিছু না মাইন্ড করেন। শিওর, ওয়াই নট, ফ্যানদের জন্য এই শোটা। Okay. It's coming home. Yeah. It's coming home. It's coming home. Okay. It's coming home. Football comes home. Football comes home. Nice one. Let's see what happens. Kenan bhai, what do you have to say? What's your prediction for tonight? Well, before I say the actual prediction, have you seen this post that's going around Facebook? In 2012, Conte won Serie A, Man City won the Premier League, Gareth Bale scored a Premier League hat-trick, Barca beat Bilbao in the Copa del Rey final, PSG didn't win the Liga 1, Chelsea won the Champions League, Italy lost the final of the Euro. The gods are with us. I tell you, that's uncanny. This is from 2012. It's absolutely true. I checked up on all the things. So I'm going, to be honest, I think it's going to be a very tactical match, very bit nervous and all that. I'm going for a 1-0 win and young Raheem Sterling to score in the 89th minute. Okay. সুলতান ভাই, আমরা আপনার কাছে একটু আসতে চাচ্ছি, আপনার প্রেডিকশনটা কি আজকের ম্যাচের? We will win 2-1. আর আমি একটা জিনিস মিস করছি ওই সময়, যে কোপা আমেরিকার ইউরোর মধ্যে যে একটা ডিফারেন্স ছিল, এটা আরেকটা জিনিস আমরা হয়তো নোটিস করি না। এটা কিন্তু আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনার, তার লাস্ট মোমেন্টে বলছে যে আমরা এটা আয়োজন করবো না, পরে এটা ব্রাজিল করছে। এটা কিন্তু কোনো প্রিপারেশন ছিল না। আর ইউরো জমতেছে বিভিন্ন দেশে, হুম এভাবে হইতেছে, আর এটা কিন্তু শুধু আর ব্রাজিলের মাঠে হইতেছে, আর কোনো অনলি ব্রাজিলিয়ান সাপোর্টার, তাও খুব লিমিটেড, মনে হয় একেবারে নাই বললেই চলে, কিছু স্টাফ অনলি। তো এটা আরাফাত ভাই মেনশন করছে যে পারিপার্শ্বিক যে জিনিসগুলো থাকে, যেমন দর্শক বা মিডিয়া কভারেজ বা যারা আয়োজন করে আয়োজকদের একটা প্রিপারেশন, সব জিনিস মিলে যে একটা ক্রেজ থাকে। তো আর একসাথে দুইটা টুর্নামেন্ট হইতেছে। আর এখানে বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করে থাকেন, যে টাইমিং যেটা মোটামুটি আমরা কিন্তু 12টা একটা খেলাগুলো দেখি, কিন্তু রাত্রের 3টা বাজে বা সব ভোর 6টা বাজে খেলাগুলো কিন্তু খুব কম দেখা হয়। আর দেখা যায় একটা ইউরোর একটা খেলা আমরা দেখলাম, তারপর আবার ওই কোপা আমেরিকা দেখার এনার্জিটা আমাদের থাকে না। আর হয়তোবা লাস্ট ফিউ ইয়ার্স ধরে কোপা আমেরিকার যে কান্ট্রি গুলো আছে হয়তোবা কিছুটা পিছিয়ে আছে, কিন্তু অতটা পিছিয়ে না যতটা মানে ওভারহাই বলা হইতাছে ইউরোপিয়ান কান্ট্রি গুলা। রাইট। সুলতান ভাই, আপনার প্রেডিকশনটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন, আমরা যদি সর্ষের দিকে we will win by 2-1. It's not going home, it will go to room. ওকে, একদম শেষে আমরা ইয়াসির ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। ইয়াসির ভাই, এনিথিং টু সে ইটালিয়ান সাপোর্টারদের এবং আপনার প্রেডিকশনটা? ফার্স্ট অফ অল, আমাদের ইতালিতে আমরা কখনো নিজের দলের প্রেডিকশন করি না, বিকজ এটা কুফা আনে আর কি, এরকম আমাদের। আর সো আমি এমন একজন ব্যক্তি ইতালিয়ান কালচার থেকে পাইছি
যে যেই ম্যাচ জিতে আমার দল, ওই দিন যেই পজিশনে বসা ছিলাম, যেই জামা পরছিলাম, যেই খাবার খাইছিলাম, যার সঙ্গে দেখছিলাম ঠিক একইভাবে আমি ওইভাবে খেলাটা দেখি, যাতে করে কোনো ধরনের কুফা না লাগে। আর তবে কিছু হিন্টস দিতেছি আপনাকে। আমি সাধারণত এরকম বিগ ম্যাচের আগে খুব স্ট্রেস থাকি, খুব অনেক অ্যাড্রিনালিনে থাকে, বাট আজকের ম্যাচে আমি খুব রিল্যাক্স। তো বুঝে নেন আমার প্রেডিকশন কি। ওকে, সো দেখা যাক, খুবই কনফিডেন্ট ইটালিয়ান ফ্যানরা। সো থ্যাংক ইউ গাইস, আপনারা এসেছেন আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমাদের শোতে। সো আই এম প্রিটি শিওর অল দ্য অডিয়েন্স এন্ড এভরিওয়ান হু স দ্য শো really enjoyed it. আমরা হোপফুলি পোস্ট একটা শো করব, যেহেতু লাইক আজকে ফাইনাল, সো দেখা যাক। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন, এবং আপনারা যারা আছেন আজকে শোটা দেখছেন এই শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেটা করতে পারেন, আমাদের রেগুলার পার উইকে আমরা আসলে শোটা করে থাকি, সো আপনারা এই শোটা যদি দেখতে চান এবং এই শোতে যদি আসতে চান, আমি বলবো যে আপনারা আমাদের পেজ এবং গ্রুপ আছে কর্নার টেকিং কুইকলি, সেখানে আপনারা ইউ ক্যান জয়েন অ্যান্ড ইউ ক্যান hit the like button, এবং সেখান থেকে আপনারা আপডেটেড থাকতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন। লেটস সি, আমরা জানি না কি হবে, ইট ক্যান কাম হোম, it can go to Rome as well, we will see. Sir, can we have your predictions? I think it's 1-1, it's going to the penalties, and I really don't know who is going to win. আমার কাছে মনে হয়, so that's I why think it's a super- সেফ রেজাল্ট। মানে ভাইয়া যে প্রেডিকশনটা দিল, মানে সব মানে এই পক্ষ না এই পক্ষ না, একজন হোস্ট হিসাবে প্রেডিকশনটা দিচ্ছে। সেফ জোনে থাকবে। so whatever you say, like so thank you guys, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা না বললে না, করোনা আজকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ ডেথ এবং সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ আমাদের যেটা দেখেছি যে এটা কিন্তু খুব বাড়ছে দিনকে দিন, এবং ইটস গেটিং রিয়েলি ওয়ার্স। সো প্লিজ স্টে সেফ। খেলার জন্য, খেলা দেখে দেখা হলো বিজয় মিছিল করার কিছু না। আমি আজকে দেখলাম আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যানদের অনেক সময় রাস্তায় বের হয়েছে। দিস ইজ স্টুপিড, রাইট? দিস ইজ ফুটবল। আমরা দেখবো, মজা করব, বাসায় বসে দেখি। করোনা আছে এবং দিস ইজ রিয়েল, রাইট? মেবি আমাদের লাইফে কারো কেউ এফেক্টেড হয়নি বলে আমরা বুঝতেছি না, বাট লট অফ পিপল আর ডাইং, সো প্লিজ, just enjoy the football responsibly. Do not go out and do not show your passion, during this pandemic situation. So এটা বলে আমি আসলে আজকে শোটা শেষ করতে চাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন, হোপফুলি নেক্সট শোতে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থাকবেন, ইনশাআল্লাহ। See you. Good night.